যে তুমি তো যে কনসালটেন্টের কাছে গেছিলে দেখাতে, তার আগে নিশ্চয়ই তোমার কোনো একটা অনুভূতি হয়েছে, কোনো স্বপ্ন বা কোনো ভিশন পেয়েছো হয়তো। আমি তো রাজরানীর দেখছি নিজেকে। আমি দেখছি আমি সোনার জুতো, তারপর দেখছি সোনার পার্স, এগুলো আমাকে চোখে দেখিয়েছে সবসময়। আর দেখিয়েছে আমি কোনো সম্রাটের বউ। মা আমাকে ক্লিয়ার করে দিয়েছে, যেটা আকবর পুরের পাঠটা আরো আমাকে সাজিয়েছে, যে জোটাবাই যে রাধা কৃষ্ণকে ভালোবাসতো, যে মন্দিরে, সেই রাজস্বিক মন্দিরে আমি তৈরি করছি। ফেলে আসা, এটা কিন্তু আমি বড়ে করেছি, বড়। এটা কিন্তু আমি প্রেজেন্ট লাইফে করিনি। মেয়েগুলোর ভয়ে বলছে হারমোনিয়ামটা দিয়ে দিয়েছে আমাকে, আর আমি এই গানটা করে সঙ্গে সঙ্গে আমাকে মনে হলো এক 4 বছর যার সাথে আমার কোনো হোয়াটসঅ্যাপে লিংক নেই, আমাকে মনে হলো কে একটা প্রেশার দিল ওই গানের লাইনটা পাঠাতে, কারণ ওনাকে জাগাতে। কারণ টুইন ফ্লেমের যে অপোজিট সাইড, জাগানোর চেষ্টা করতে হয় শক্তিকে, তাহলে ওরা জাগতে পারে। নমস্কার বন্ধুরা, আমি পার্থ, আর আপনাদের জন্য একটা নতুন এপিসোড নিয়ে চলে আসলাম আজকে শুক্রবারে টিআরসি পডকাস্টে। আজকের এপিসোডটা খুবই স্পেশাল, কারণ এতদিন আপনারা অনেক কনসালটেন্টের মুখে শুনেছিলেন পাস্ট লাইফের ব্যাপারে, বা অনেকে শুনেছেন টুইন ফ্লেমের ব্যাপারে। এই টুইন ফ্লেম আর পাস্ট লাইফের ব্যাপারে আপনাদের অনেক ইনফরমেশন রয়েছে, কিন্তু আজকে প্রথমবার যিনি আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে, ওনার জীবনে ঘটে যাওয়া পাস্ট লাইফের এক্সপিরিয়েন্স উনি আমাদের সামনে তুলে ধরবেন, তার সাথে ওনার টুইন ফ্লেম জার্নি, উনি যে একজন পার্ট টুইন ফ্লেমের, সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি লাইভ সরাসরি। আজকে আমাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা, আর সবার আগে চলে যাচ্ছি। শর্মিষ্ঠা, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তুমি আমাকে বলেছিলে যে তোমার লাইফে তুমি পাস্ট লাইফ দেখেছো, আর তার সাথে সাথে তোমার একটা টুইন ফ্লেমের একটা জার্নি আছে, যেটাকে তুমি নিজে বুঝতে পেরেছো, অনুভূতি করতে পেরেছো যে তুমি একটা টুইন ফ্লেম সোলের পার্ট, রাইট? এবার সবার আগে আমরা এপিসোডটা শুরু করার আগে একটু জেনে নেবো তোমার ব্যাপারে। তুমি পার্সোনালি কি করো, কোথায় থাকো, এটা একটু যদি আমাদের সবাইকে বলো। আমি প্রথমে জানাই ব্রহ্মাণ্ড, আমার ঈশ্বর দেবদেবী, জানাই শিব শক্তি, সমস্ত অ্যাঞ্জেল, আর আমার যে টুইন, শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাই টিআরসি, আমাদের যে পডকাস্ট স্টুডিও, অনেক শুভেচ্ছা, আর সকল গুরুজনদের প্রণাম জানিয়ে আজকে আমি আমার পাস্ট লাইফের কিছু কথা বলতে চাই। আচ্ছা, তুমি ব্যক্তিগত জীবনে কি করো? আমার গান আর গাছ, আমি রামকৃষ্ণ মিশনে গান শেখাই, শাস্ত্রীয় সঙ্গীত, বাচ্চাদের ছড়ার গান, প্রায় 20 বছর হয়ে গেল। আর গাছ, এটাই হচ্ছে আমার সবকিছু এই মুহূর্তে। তোমার সঙ্গে যখন কথা হয়েছিল, তুমি আমাকে অনেক কিছু বলেছিলে, সেটা আমার মনে হয়েছিল যে কোথাও না কোথাও আমাদের পডকাস্টে আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের জন্য একটা নতুন অনুভূতি বা নতুন একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। কারণ অনেকেই পাস্ট লাইফ শব্দটা শুনেছে। আমার নিজের পডকাস্ট চ্যানেলে এসে অনেকবার পাস্ট লাইফের ব্যাপারে আমার আলোচনা করেছি বিভিন্ন এক্সপার্টসদের সঙ্গে, তারা কিভাবে পাস্ট লাইফ করে বা তারা কিভাবে পাস্ট লাইফ দেখায়। প্রথম একটা পডকাস্ট চ্যানেলে এমন একটা এপিসোড হতে চলছে যেখানে তোমার জীবনে যে পাস্ট লাইফ তুমি দেখেছো, নিজে দেখেছো, তারপরে কনসালটেন্টের হেল্প নিয়ে সেই পাস্ট লাইফটাকে আরো কংক্রিট ভাবে জানতে পেরেছো, সেটার একটা এক্সপিরিয়েন্স প্রথম কথা আমরা জানতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে যে টুইন ফ্লেমের কথা বললেন, তুমি যে একটা টুইন ফ্লেমেরই একটা পার্ট, সেই জার্নিটা নিয়েও আজকে আমরা আলোচনা করবো। তো সবার আগে আমরা শুরু করি তোমার পাস্ট লাইফ নিয়ে। তো তুমি যে পাস্ট লাইফ যখন দেখা শুরু করেছিলে, তার আগে তোমার কিরকম অনুভূতি হয়েছিল? প্রথমে অনুভূতি হয়েছে, আমি একটু
আগে মানে পাস্ট লাইফ দেখার আগে আমার সাথে কি কি হয়েছে বলছি। মানে আমার সাথে যেটা হচ্ছে এটা একদম সত্যি, আর যেটা আমার সাথে হয়েছে সেটাই বলছি। কারণ পাস্ট লাইফ আসার আগে আমি তো একজন সাংসারিক মানে নিয়ে থাকি, সংসার নিয়ে। তো 2 বছর আগের থেকে তোমার 2022 থেকেই বলছি, আমার না হঠাৎ যে এই জন্মে আমি আছি সেটা কিন্তু আমি ভুলতে শুরু করতাম। কারণ আমি প্রথমে আমি ঈশ্বরকে এক ভালোবাসতাম, ধূপ দেখাতাম, ঠাকুর যেমন আমরা প্রতিদিন দিই। আস্তে আস্তে না আমি ঠাকুরকে দেয়া বন্ধ করলাম। আচ্ছা, মানে ঈশ্বর না আমাকে মানে এই পরের মানে আগের জন্মে নিয়ে যাবে বলে এই জন্মের না সমস্ত কিছু আমাকে না ভুলতে শুরু করলো। আমি যে মানুষটাই ঠাকুরকে একটু দিয়ে মিশনে যাই, সেই ভক্তিটা আমার আস্তে 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 চলে যেতে লাগলো। মানে এই জন্মের ভক্তিটা আমি বলছি। তা আমি কেন ঠাকুরকে দিচ্ছি না, ঠাকুরকে কেন আমি ধূপ দেখাচ্ছি না, এটা তো হতে পারে না। আমি তো একটা মানে সংসার নিয়ে থাকি, সেইটা মনের ইচ্ছেটা আমার সরতে থাকে। কারণ এই জন্মের পাঠগুলো সরে যাবে বলে আগে ঈশ্বরকে সরিয়েছে, হলো। তারপরে আস্তে আস্তে আমি ঘর করছি আমার হাজবেন্ডের সাথে, ছেলের সাথে, কিন্তু আমার হাজবেন্ডকে আমার মনে থাকছে না। মানে সামনে আসলে বুঝতে পারছি আমার হাজবেন্ড, কিন্তু একটু সরে যাচ্ছে আমি, কিন্তু আর আমার যে হাজবেন্ড আছে বলে আমি আর অনুভব করতে পারছি না। নিজের লাইফে কি হয়েছে, আমি গান শিখিয়ে চলে আসতাম, গাছের একটা নার্সারি করেছি, থাকতাম। লাইফটা আমার আস্তে আস্তে ভুলতে শুরু করলো, প্রেজেন্ট লাইফটা। এটা টুইন ফিল্ম আসার আগে এটা অতি অবশ্যই যারা এখনো টুইন ফিল্ম জার্নিতে আছো তাদের কি হয়েছে জানি না, কিন্তু আমার সাথে হয়েছে। কারণ আমি প্রেজেন্টটাকে ভুলতে শুরু করলাম। প্রথমে ঈশ্বর, তারপরে আমার হাজবেন্ডেরকে সংসার, তারপরে আমি পশু পাখিকে নিয়ে থাকি, যে পাখিকে নিয়ে আমি ঘুমাই। আমার 10টা হোয়াইট পায়রা আছে, পাখিকে নিয়ে ঘুমাই, পাখিকে নিয়ে থাকি, গাছপালাকে নিয়ে থাকি। আমি আস্তে আস্তে না ওদেরকে না আর সেই ইচ্ছেটাকে আমি সরাতে থাকলাম, মানে প্রেজেন্ট লাইফটা নিজেই বুঝতে পারছি না। যে পাখিদের জন্য আমি ঘুম আসে না, সে পাখিকে খেতে দিয়েছিস কিনা, মানে আমি আচ্ছা খেতে দিলাম, মানে মনে হচ্ছে ডিউটি করছি। আমার সে অন্তরটা আর নেই মানে প্রেজেন্ট লাইফে। তো যাকে ঠিক আছে ঠিক আছে, এইভাবে জীবনটা তো কেটে যাচ্ছে, কিন্তু জীবনে যে বড় একটা পার্ট আসছে আমি তো বুঝতেই পারছি না। কারণ এর থেকে আরো বড় পার্ট আমার জন্য অপেক্ষা করছে। তো 2022-এ আমি মাঝে মাঝে আসি, আমি তো থাকি মেদিনীপুরে। তো এখানে গাছের এক্সিবিশন দিতে আসি কলকাতা। আর কলকাতা না শুধু আজকের নয়, কলকাতা আমাকে বহুদিন ধরে টানে। কিন্তু আমি যেহেতু মেদিনীপুর আর পুরুলিয়ায় থাকি, সেহেতু আমার মেদিনীপুর পুরুলিয়া নিয়ে, আর যেহেতু আমার জেঠুর মেয়ে আমার দিদিরা সব কলকাতায় থাকে। কিন্তু আমার এক দিদি আমার সাথে এসেছে আজকে। আমি না বারবার ওর জায়গাতেই কোনো কিছু দুঃখ হলো তো ওর জায়গাতে আমি ওর বাড়িতে ছুটে যাই। কিন্তু আমি অনুভব করতে পারি না ওর বাড়িতে কলকাতায় আসলে ওর কাছে কেন ছুটে যাই। দিদি জায়াবু থাকে, তো কোনো দুঃখ হলে আসি, এমনি আসছি না। মানে সংসারে দুঃখ পেলাম, ছোটে দিদির কাছে চলে গেলাম। কেন গেছি, কেন এসেছি সেই কথাগুলো বলবো। তো গেল, তো 2022-এ আমি একটা এক্সিবিশন করেছি, গাছের এক্সিবিশন। দেখছি সবাই তো কাস্টমার হিসাবে আমার কাছে আসে। তো এসে একজন এসছে, একজন বড় আর্টিস্ট আর কি। আমি নাম আর কি আমি নীলকণ্ঠই নাম বলিয়ে নাম দিয়েছি। তো ওই নীলকণ্ঠ স্যার এসেছে, এসে নিয়ে আমার সমস্ত দেখছে গাছগুলো, বা খুব সুন্দর। তো আমাকে এটা তুমি টুইন ফ্লেমের ব্যাপারে বলছো, রাইট? হ্যাঁ, পাস্ট লাইফটা আমার কি করে আমার মানে পেলাম। কারণ পাস্ট লাইফটাকে আমি এই লাইফটাকে না ভুললে আমি পাস্ট লাইফ কিছুতেই আসতে পারবো না আমরা। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। তার মানে তুমি একটু টুইন ফ্লেম নিয়ে বলে তারপর তোমার পাস্ট লাইফের ব্যাপারে বলছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আজকে যেটা আমি বলছি টুইন ফ্লেমের, মানে আমি প্রেজেন্টটাকে ভুলে গেলাম, বলতে শুরু করলাম প্রায় 2 বছর ধরে ভুলতে শুরু করছি। আমি কাউকে ভালোবাসতে পারছি না। আমার এই এত বড় মিশন, যেখানে আমাকে সবাই চেনে স্টুডেন্টদের, আমি দেখছি আমার সেই ভালোবাসা আর আসছে না। মানে মেদিনীপুরের জায়গাটার প্রতি ভালোবাসা আসছে না আমার।
যেন মনে হচ্ছে আমাকে আর ভালোবাসতে দিচ্ছে না। দিয়ে আমি তো কলকাতায় এলাম। কলকাতা আমার ছেলের চাকরি ক্ষেত্রে, এখানে আমি আসা যাওয়া করি, মাঝে মাঝে এক্সিবিশন করি। তো হঠাৎ আহ, তোমার ওনাকে আমি হঠাৎ আমার কাছে খুব সুন্দর দেখতে লাগছে তো আপনার জিনিসগুলো। থ্যাংক ইউ স্যার, আমরা তো কাস্টমারদের নিয়ে তো আমাদের ওনারাই ভগবান হিসেবে আসে, কাস্টমার লক্ষ্মী। তো হঠাৎ দেখছি ওই স্যার এতটাই সাহস হয়ে, মানে আমাকে আসার পরে কেউ কারোর কোনোদিন মোবাইলটা নিয়ে নাম্বার লেখে না, মোবাইল মুখে বলে দেয়, নাম্বার লেখা হয়। তো হঠাৎ দেখছি, দিন না আপনার মোবাইলটা। অনেক খুব, মানে স্যার কিন্তু খুব হাই লেভেল, মানে উনি যে আমার কাছ থেকে মোবাইলটা চেয়েছেন এটাও আমার কাছে অনেক বড়, এখন বুঝতে পারি ওনার পরিচয় পেয়ে। তো মোবাইলটা দিন দেখেছে, দিয়ে নিজেই দেখছি আপনাকে আমার খুব দরকার, কারণ এই জিনিসগুলো আমাদের সাজাতে লাগে। উনি তো একটা আর্টিস্ট, বড় ওনার পরিচয় আর কি অনেক বড়ই। তো আমি ছোট্ট করেই বললাম, তো যে আমার লাগবে আপনাকে, আপনি অফিসে এসে আমার দেখা করবেন, কারণ আমার এগুলো খুব পছন্দ হয়েছে। দিয়ে নাম্বারটা নিজেই লিখে দিয়ে চলে গেল। হলো, তারপরে হঠাৎ আবার বিকেলবেলায় এসছে পুরো টিমকে নিয়ে, যে দেখ এইগুলো আমাদের কাজে লাগবে, ওর যত ক্লায়েন্টরা আছে তাদেরকে পরিচয় করে দিল, এগুলো আমার কাজে লাগবে, দেখে নে জিনিসগুলো। আর ওনার নাম্বারটা আমি নিয়েছি, তোদেরকে দিয়ে দেবো, ওনার সাথে যোগাযোগ রাখবে, আর জিনিসগুলো সম্বন্ধে একটুখানি ওনার কাছে মানে স্যাম্পল দেখাবে অফিস, আমি যদি নাও থাকি। ব্যাস ঠিক আছে। তো তারপরে আর এক্সিবিশন নেই, আমি তো আমার মেদিনীপুরে চলে এলাম। 2022-এ যাব ওনাকে দেখার পর থেকে যে ঘটনাগুলো আমার হয়েছে, তখনও কিন্তু আমি জানি না, আমি ফার্স্ট লাইফে অলরেডি ইন হয়ে গেছি, কারণ ওনার শোলের সাথে আমার কানেক্টিং হয়ে গেছে। কেউ কাউকে কিন্তু চিনতে পারেনি, কারণ ডিভাইন মানে ঈশ্বর যতক্ষণ না না চেনাবে আর না আমাদের পুরনো যে আমাদের প্রেজেন্ট যে কর্মফলটা না সরাবে, ততক্ষণ আমি টুইন ফ্লেম জার্নিতে আসতে পারবো না। কারণ টুইন ফ্লেম জার্নি মানে হচ্ছে কিন্তু ঈশ্বরকে পাওয়া। এটা ভালোবাসার কথা বলা হয়েছে, তারপরে কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না, এসব অনেক কথা আমার মানে আসি বা শুনতে পাই, কারণ জার্নিটা এক একজন এক এক রকমের। আমি কিন্তু ওনার ভালোবাসার থেকে আমি পেয়েছি, বা মানে আমি ওনাকে ভালোবাসার থেকে পেয়েছি, ওনাকে আমি শিব দেখেছি চোখের সামনে, মানে আমি ঈশ্বরকে পেয়েছি। আমি টুইন ফ্লেমকে কি পেয়েছি জানি না, কিন্তু আমি ঈশ্বরকে পেয়েছি একদম সাক্ষাৎ চোখের সামনে। শিব আর দুর্গার যে হাফ অ্যান্ড হাফ যে জোড়া পাঠ আমরা শিব শক্তি বলি যেটাকে, সেই পাঠ কিন্তু আমি সত্যি পেয়েছি। এটা আমি অনুভব করেছি, অনুভূতিত করেছি যে টুইন ফ্লেম মানে শিব শক্তির জোড়া, রাধা কৃষ্ণের জোড়া। কারণ দেখো টুইন ফ্লেমের মধ্যে ভাগ আছে, একটা হচ্ছে আমরা প্রথমে ভক্ত হয় না, তারপরে হয় গুরু, গুরু মা, গুরু বাবা বলি, তারপরে ওই রূপটা চলে যায় দেব দেবের রূপ, দেব আর দেবী, কারণ স্টেপ। তেমনি টুইন ফ্লেমের কেউ ভক্তদের এতে পড়ে আছে এখনো জার্নিতে, মানে এতটা হাই লেভেল পাইনি। তারপরে কেউ না আরেকটু উঠেছে, যেটা গুরু মা গুরু বাবারা টুইন ফ্লেম, মানে আমি এক্সাম্পল দিচ্ছি, ওই লাইনে একটা পেয়েছি। আবার একটা সব থেকে যে হাই লেভেলটা, সেটা দেব দেবীর রূপে দেখা যায়, যেটা আমরা মানুষের মধ্যে দেব দেবী খুঁজি না, সেটা হচ্ছে আমরা পাস্ট লাইফে আমাদের কর্মটা কি করেছি। যখন আমি টুইন ফ্লেম জার্নিতে ঈশ্বরের প্রতি অগ্রসর হয়ে যাবে, এগিয়ে যাব, তার মানে টুইন ফ্লেমের লেভেলটা অনেক হাই লেভেলের পৌঁছে গেছে। তো টুইন ফ্লেম ছোট্ট ছোট্ট করে ওঠে, কারণ আমাদের কর্মফলই হচ্ছে টুইন ফ্লেমেদের সাথে থাকা। তো আমি ঈশ্বরকে পেয়েছি, যে মানুষটা 2 বছর আগে একটা কোনো মতে ধূপ দেখিয়ে গান শেখাতে চলে যেতাম, মানে ঈশ্বরের প্রতি আমার টানটাই কেড়ে নিয়েছিল প্রথমে পুরো কোনো, কিন্তু টানটা কেড়ে নিয়েছিল ঠিকই, কিন্তু আমি আমার অনুভব দিয়ে বলছি কেন টানটা কেড়েছিল।
কারণ টান কখন কারা হয়, যখন সে পুরো ঈশ্বরকে পেয়ে যায়। হুম। আমি হয়তো বোঝাতে পারলাম না না, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। মানে ছাড় তো, তোকে না দিলেই চলবে, চল তুই ওকে আবার কি জল, আমি এখন ঈশ্বরকে তুই তুকারি দিয়েও বলে দিতাম। তো আমি না, আমার যে রামকৃষ্ণ মিশনের গুরুমা, তাকে একদিন বললাম, আমি ওনারা তো মানে গুরুমা, বললাম মা তোমাকে, কারণ এইসব কথা তো কাউকে বলা যায় না, মা আমার না ঈশ্বরের প্রতি টানটা চলে যাচ্ছে, কিন্তু আমি যে মন্দিরে ক্রস করছি বা যেখান থেকে আমি ঈশ্বরের পাশ দিয়ে ক্রস করছি, একটা মুচকি হাসি অটোমেটিক চলে আসছে। আমি না ওইটা মাকে বললাম, যেমন না মা, এই যে মন্দিরে ঢোকার আগে হাসছি, মানে অটোমেটিক একটা না হাসি চলে আসছে আমার মধ্যে। আমি না এই হাসিটা না এত ভাইব্রেশন পাচ্ছি না কেন, মনে হচ্ছে আমি তো ওদেরই লোক, আমি তো ওদেরই মানুষ। এই অনুভূতি কিন্তু আমাকে এনেছে, সেটা 2022-এ ওনাকে দেখার পর এসছে এই ব্যাপারটা। আচ্ছা। কিন্তু আমি এখন বুঝতে পারছি যে ওনাকে দেখার পর এসছে আমার। তো আমি, মা বললো ভালো তো, ভগবানকে দেখে যদি হাসি পায় তো ভালো তো, ভালো তো করে বলে, কিন্তু আমাকে যে বোঝাবে যে কেন পায়, ওনারা তো অনেক বড় মানুষ, আমি বুঝতে চাইছিলাম, কিন্তু আমি থাক, মায়ের যখন মুড হবে তখন হয়তো। কিন্তু সত্যি কথা বলতে, মানে এখন বলছি, ঈশ্বর, আমি গাড়িতে চাপছি, আমি স্করপিও করে হয়তো কলকাতায় আসছি, আমার মনে হচ্ছে আমার পাশে হনুমানজি বসে আর যাচ্ছে। এই অনুভব গুলো পেয়েছি আমি 2022-এ ওনাকে দেখার পর। আমার ছেলেকেও যায়, এই তো সামনের সিটে কিন্তু তোর বড়দা বসে আছে। আমার ছেলে না, সবাই তো ভাববে বোধহয় ব্রেন ট্রেন আউট হয়ে গেছে, কিন্তু এই যে ব্রেন আউট বলে না সবাইকে, এটা কিন্তু আমরা খুব ভুল করি। কারণ যারা দেখতে পায়, এই যে দেখো আমি না, এই যে এখন অনেক তো ব্রেন আউট হয়ে রাস্তায় ঘোরাফেরা করছে, আমার মনে হয় যদি কারোর অমনি অনুভব হচ্ছে বা যে কোনো দিক থেকে, তাদেরকে যদি একটু আমরা বুঝতে পারি না, তারা মনে হয় আর ওই বলে না যে রাঁচিতে কেন নিয়ে যাওয়া হয় বা বড় বড় যেন, আমার মনে হয় ওইটা আর কেউ যাবে না, কারণ আমরাই বুঝতে পারি না ওরা কি বলতে চাইছে। আমার ছেলে বলছে, কি বলছে, হ্যাঁ তোর সামনের সিটে বাবা এ যাচ্ছে, তো তোর বড়দা যাচ্ছে। কে বা বড়দা? বলছে এই যে হনুমানজি যাচ্ছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি তো। তখন আমার ছেলে না হাসছে। এবারে জানে টুকিটাকি আমার সাথে ঘটনা হয়েছে, সেটা ওরা টুকটাক বিশ্বাস করে, কিন্তু পুরো বিশ্বাস করাটা তো একটা সেরকম মানে আধ্যাত্মিকে না গেলে বিশ্বাস করবে না। এই হতে থাকলো। এরপরে আমি 2025-এ একটা এক্সিবিশন আবার, মানে যে 2022-এ উনি নিয়ে চলে গেছেন এগুলো টুকটাকি কিনে, তারপরে একদিন ফোন করলাম, স্যার আমি কি যাব আপনার অফিসে, কারণ আমি আরো কিছু স্যাম্পল নিয়ে এসেছি, কারণ আমাকে বিজনেসটা দাঁড় করাতে হবে, কারণ ইকো ফ্রেন্ডলি মানুষ, আমাকে বিজনেসটা দাঁড় করানোর থেকে আগে হচ্ছে ইকো ফ্রেন্ডলি মানুষ যাতে সচেতন হয়, ইকো ফ্রেন্ডলি সমস্ত গাছ যাতে ভালোবাসে, কারণ করোনার সময় আমাদের যেভাবে ধাক্কা দিয়েছিল না, সেজন্য গাছ যাতে ভালোবাসে, সে করোনা থেকে আমার এটা উপার্জনের পথ গিফট করতে করতে। তো স্যারের কাছে তো তখন স্যার বললো, না আমি এখন আমেরিকায় আছি। যখন বললাম থাক, কারণ কলকাতাকে আমি তখনো এত স্মার্ট হয়ে যাইনি যে আমি বারবার সেই বলবো নিন না বিজনেসে আমি যতটা পেরেছি, কারণ গাছ জিনিসটা এমনই, গাছ বিক্রি করতে হয় না, গাছ তোমাকে টেনে নিয়ে আসবে, আমাদের অনুভব তোমাকে গাছের কাছে নিয়ে যাবে, কারণ গাছ এমনই একজন। তো সেই হলো দিয়ে আর আমেরিকা চলে গেছে, আর আমি গুরুত্ব দিইনি। তো নেক্সট আমার সাথে দেখা একটা গানের প্রোগ্রামে, গানের সংস্থাতে, ওইখানে এক্সিবিশন দিয়েছিলাম। এইটা হচ্ছে 2025-এর কথা। এই 2022 থেকে 2025, মানে 22, 23, 24, 25, 3 বছর কিন্তু আমি আমার প্রেজেন্ট সংসার, প্রেজেন্ট যা কিছু ছিল, আমার পায়রা, আমার গাছ, আস্তে আস্তে আমি
কিন্তু গাছটা আমার নতুনই এসছে, কিন্তু পায়রা আমার সংসার আমি কিন্তু পুরো ভুলে গেছি। আচ্ছা। ভুলে গিয়ে কলকাতায় এক্সিবিশনের জন্য হয়তো 3 দিন থাকতাম ছেলের কাছে, কিন্তু আর ফিরে যেতে ইচ্ছা করতো না আমার, যে আমি আবার মেদিনীপুরে ফিরে যাব, আর ফিরতে ইচ্ছা করতো না আমার, কোনো কিছুই না, কিন্তু মনে হচ্ছে আমি ফিরবো না, এই অনুভূতিটা আমি পেয়েছি। দিয়ে আস্তে আস্তে ছেলের কাছে আমি 15 দিন থাকলাম। মিশনে ফোন আসছে কবে গান শেখাতে আসবে, কারণ মিশনে যেটা ছিল আমি মেয়েদের জন্য করেছি, মানে আমি গান পার্মানেন্ট টিচার ছিলাম না, কিন্তু ওখানে লোধা আদিবাসী মেয়েদেরকে আমি গান শিখে খুব খুশি হতাম। সেটা মিশনে আমাকে যতটুকুই দিয়েছে সেটা আমি আমার মন ভরে আনন্দ সহকারে আমি আনন্দ পেয়েছি, কিন্তু আমার ওদের গান শিখে যেটা পেয়েছি এর থেকে আর কিছু বড় কিছু হয় না। দিয়ে আমার তো কলকাতা এক্সিবিশন 2025, এবার 2025টা সব কুম্ভ করছে। এবারে মিশনটা আমি তো এখানে ছিলামই, কিন্তু কলকাতায় আমার দিদি হচ্ছে রামকৃষ্ণ মিশনের গোলপার্কের টিচার। ওমা, কলকাতায় আসছি আমাকে আবার মিশন টানছে, কারণ দিদির যে প্রোগ্রাম ছিল গানের, দিদির যে গান টান মানে মেয়েদের হঠাৎ প্রোগ্রাম ছিল, গান টান শিখিয়েছে। এবারে হঠাৎ করে আমি বলছি, দিদি তোর এই চাইনিজ এই গানটার সাথে না একটা চাইনিজ ড্রেস দারুণ লাগবে, আর আমি আবার পড়াশোনা মানে ওই কি বলবো ডিজাইন নিয়ে পড়াশোনা করিনি, কিন্তু আমার ফ্যাশন ডিজাইনেরও অনেক নাম আছে, কারণ আমাকে ওই যে বললাম না, ঈশ্বর কানেক্টিং করলে না তোমার অটোমেটিক একটা না বুঝে দিতে পারবে যে এই ফ্যাশনটা এমনি হবে, এগুলো সব গড গিফট যেগুলো। তো দিদি দিদি এটা কিন্তু তোর গানের সাথে এটা হলে বেশি ভালো, কারণ আমার মিশন কিন্তু ওইখানে ছেড়েছে, আবার এখানে ছাড়ছে না, কিসে ঢোকানো ড্রেসে কি না। আমি ওদের একদম পুরো ওই দিদির ওই প্রোগ্রামের সময় প্রেজেন্টেশন করলাম, খুব খুশি, আমার দিদি খুব খুশি, প্রিন্সিপাল ম্যাম খুশি, সবাই খুব খুশি হলো। এই যে মিশন, এখানে এসব মিশন, তখন দিদি বল তুই তো এগুলো নিয়েও তো আরো ভালো করতে পারিস, এত সুন্দর ফ্যাশন করিস। তো কলকাতায় আস্তে আস্তে আমি থাকতে শুরু করলাম। দিয়ে 2025-এ আমি গাছের আবার এক্সিবিশন দিলাম। সেই সময় খুব কুম্ভর তাড়না, কুম্ভ 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 মানে সবাই কুম্ভ করছে সত্যিকারেরই। হঠাৎ সেই সময় আমার কি হলো, এক্সিবিশনের সময় যে ভদ্রলোকের সাথে আমার 2022-এ দেখা হয়েছিল, আবার সেই এক্সিবিশনেই আমার 2025-এ দেখা হলো 4 বছর পর। আচ্ছা। তারপরে কোনো ফোন নেই, কিচ্ছু নেই। 4 বছর পর এটা আমার মানে মানে এটা স্টোরিটাতে সিনেমাও করা যাবে। 4 বছর পর দেখা এক্সিবিশনে, গানের একটা বড় সংস্থা। ও বলছে আপনি? হচ্ছে হ্যাঁ। আমি বলছি স্যার আপনি এসছেন? বলছে হ্যাঁ এসছি। ও মা, স্যার দেখছি আমি তো সাজিয়েছি সুন্দর সুন্দর করে, এক্সিবিশনে সাজানোটাও একটা অনেক বড় ফ্যাক্টর হয় গাছটা। বলছি বাহ খুব সুন্দর সাজিয়েছে তো, আমরা সব গানের প্রোগ্রামে এসেছি এখানে গান দেখতে, সব ফ্যামিলি নিয়ে এসেছে। তো আমি একটা দুর্গার লকেট পরে গেছি, আর গণেশ কানের পরেছি। আমার দুর্গা বললাম না, আমার দেবদেবীর মধ্যে দুর্গা খুব টানে আমার কাছে আর কি, টানে, এটা আমার ভাইব্রেশন হয় একটা। তো ওনার ওয়াইফ, ওনার কলিগরা এসেছে, আবার বলছে এই দেখুন উনি আবার এক্সিবিশন দিয়েছে। এগুলো সব বলছি না, সব ওই উপরালায় সব ঘুরে পাক, তখন তো জানি না আমার টুইন বলে, উপরালায় ঘুরপাক খাওয়াচ্ছে সব। দিয়ে হলো তখন বলছে আপনি এসছেন? না হ্যাঁ এসছি। হঠাৎ ওনার সামনে যে ওনার কলিগ বলছে দেখ দেখ কি সুন্দর মা দুর্গার লকেটটা পড়েছে। হ্যাঁ, আবার ওনার বউ ওনার সামনেই বলছে আমি তো কানেরটা ওনার দেখছি, কি সুন্দর গণেশ কানের দেখেছে। মানে ওনার দেখা করতে এসে আমার মনে হলো ওনাকে একটা যে শিব শক্তির যে কানে দেবে, মানে অ্যাকচুয়ালি যে শিব থাকে সে তো এগুলো এতটা বোঝে না, মানে বুঝতে পারে না টুইন ফ্লেম জার্নিটা, কিন্তু শক্তি বুঝে যায়, কারণ মেয়েদের তো একটা শক্তি থাকে, কারণ মেয়েরা সেই শক্তিটা যদি তাদের অনুভবে করে বা পাঠায় তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে এটা কি, যতক্ষণ না না আমি তার ভাইব্রেশনটা দিচ্ছি তাকে।
তো বলছে দেখ দুর্গা কৃষ্ণ, আমি না এখন বুঝতে পারি হঠাৎ এই কথাটাই কেন ওর সামনে দুর্গা কথাটাই আসবে কেন, পার্বতী দুর্গার তো আরো রূপ শব্দে, কিন্তু কেন বলবো ওনাকে। তো উনিও শুনলেন, শুনে চা খেতে গেল একটা জায়গায়, ওনার ওয়াইফ ড্রাইভ মনে হয় চলে গেল গান শুনতে। প্রথম দিন উনি হঠাৎ করে একটা গাছের সাইডে গিয়ে হঠাৎ আমার চোখ গেছে যে উনি আমাকে না দেখছে, কিন্তু ওনার দেখাটা খারাপ চোখে নয়, যেটা এখন অনেকে মানে বলে না মানে তাকাচ্ছে লাইন মারছে হয়তো, কিন্তু না। কারণ আমি তার আগে তো বলছি না ভগবানের কাছে হাসছি এ করছি, আমি কিন্তু আস্তে আস্তে আমার আধ্যাত্মিকে চলে এসেছি, এবার আধ্যাত্মিক চোখে কিন্তু ওকে আমি দেখতে শুরু করেছি। কি না, তার আগে যেহেতু আমি পায়রাকে একটু ভালোবেসেছি, 6-7 বছর এখনো আমার পায়রা আছে, ওদেরকে জড়িয়ে থেকেছি। প্রকৃতিকে যে জড়িয়ে থাকলে যে গাছপালা পশু পাখি গাছ, ভগবানের কাছে আমার থ্যাংক ইউ যে আমাকে উনি ভরে ভরে পাখি, রাস্তার কুকুর, গাছপালাকে, মানুষকে সব করার একটা সুযোগ দিয়েছে। সেই সুযোগটা মানে আমি তো মানে আমি ভরে ভরে প্রণাম দেব দেবীদের। তো সেইটা পেতে পেতে আমার অলরেডি শরীরে একটা ভাইব্রেশন এমনি চলে এসছে যে দেখে বলে দিতে পারবো, কিছু আমি শিখিনি সত্যি এখনো না। মানে যে আর সব এখন সব এটা তো একটা খুব বড় জায়গায় যাচ্ছে, রেকি, তারপরে ট্যারোট কার্ড, তারপরে পাস্ট লাইফ, অনেক বড় জায়গায় পড়ছি, কিন্তু আমি কিছুই এখনো শেখার সুযোগ পাইনি। তো শেখার সুযোগ ইচ্ছে আছে। এখানে মানে এক মা আর কি, যিনি আমার পাস্ট লাইফটা আমার মানে অদৃশ্য ছিল, কিন্তু উনি বার করে দিয়েছিলেন, যিনি মা আর কি, ওনাকে আমি মা হিসাবে অনেক প্রণাম জানাই যে পাস্ট লাইফটা উনি আমাকে অদৃশ্য যে আমার রাস্তাটা উনি দেখিয়ে দিয়েছেন। তো তখন আমি ওনাকে দেখছি যে উনি না আমাকে চেনার চেষ্টা করছে, মানে ভুরু কুচকাচ্ছে, মানে না উনি আসছে আমার কাছে, আবার সরে চলে যাচ্ছে। 6 ঘন্টা থেকে 8 ঘন্টা, মানে একটা মানুষের কোনোদিন মনে হবে না যে একটাকে মানে একজনের কাছে দাঁড়িয়ে যে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা উনি আমাকে দেখতে শুরু করেছেন। কারণ আমি এখন অনুভব করতে পারি উনি অলরেডি অ্যাটাক হয়ে গেছেন, মানে টুইন ফ্লেমের যে আত্মার যে ভাইব্রেশন অ্যাটাক হয়ে গেছে। এবার উনিও নিজে কিন্তু বুঝতে পারছে না যে আমি কি করছি এখানে। ওর পাশ দিয়ে লোক পেরিয়ে যাচ্ছে, কেমন আছেন স্যার, হ্যাঁ অ্যাবনর্মাল। আমি দূর থেকে বুঝতে পারছি যে অ্যাবনর্মালের মতন করছে কেন রে লোকটা, কেন, আমি তো তখনও তো জানি না যে ওর এত ভাইব্রেশনটা, যেহেতু আমি অলরেডি আমি ঈশ্বরের একটা ভাইব্রেশন ঠাকুর আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু ওই ভাইব্রেশনে যখন অ্যাটাক হয়ে গেছে, কারণ টুইন ফ্লেমের ভাইব্রেশন জোড়া যখন হয় না, যেটা নাগনাগিন, কপতি আরো আছে, হাঁসের মধ্যে আছে, যেটা আমরা মানে বিশ্বাস করি, এই যে নাগনাগিনের যে জোড়াটা লাগে, বলে না যে আমরা একটা লাল শালু দিলেই ওই শালুটা আমাদের খুব শুভ, তেমনি মানুষের জোড়াটাও প্রণাম করে গেলে বা তাদেরকে সম্মান করলে, কারণ সেটা কিন্তু আরো শুভ হয়। আমরা দেবদেবীর যে জোড়াটা, শিব শক্তির জোড়াকে প্রণাম করে যাচ্ছি, সেটা একটা জোড়া, কিন্তু মানুষের মধ্যেও যে জোড়াটা যদি অরিজিনাল তারা টুইন ফ্লেমের জোড়া হয়, সেইটাকেও কিন্তু প্রণাম করে গেলে কাজ সাকসেস হবে। যদি আমরা নাগনাগিনকে মানি, কপতিকে মানি, যে আমরা স্ট্যাচু রাখি না কপতির, কেন মানি? তাহলে আমরা একটা মানুষকে কেন মানবো না? কারণ আমরা যেহেতু মানুষ সবসময় বিজ্ঞান নিয়ে থাকি, যে মানুষের জোড়াকে প্রণাম করবো কেন? কারণ মানুষ আমাদের এত ইগো, আমরা এত ভরে ভরে ইগো নিয়ে থাকি না, আমরা বুঝতেই পারি না যে মানুষকে এত সম্মান দেবো। সত্যি কথা বলতে, আমি আপনাদের আজকে কথা বলছি, আমি না যখন বুঝতে পারি কিছু একটা, আমি মানে মুকেশ আম্বানির যে ওয়াইফ আর কি, ওদের জোড়াটাও কিন্তু
টুইন ফ্লেম, মানে টুইন ফ্লেমের থেকেও আরো একদম দেবদেবীর কাছে ওনারা পৌঁছে গেছেন। কারণ একটা মানুষ জন্ম যে হয়েছে, মানে আমি কলিযুগের কথা বলছি, আমি কিন্তু ওনাদের জোড়াটা প্রণাম করি, মানে আমি মানি। মানে কেন, আমি এটা জানতে চাইছি কেন এত মানুষের, দেখো আমরা এত মানুষের জন্য এই মানুষটাকে পাঠানো হয়েছে মানুষের জন্য করা, তো তো উনি তো মানুষের জন্য, প্রচুর মানুষের জন্য আজ উপার্জনের পথ দেখিয়েছে। হ্যাঁ কিছুটা ঠিক। হ্যাঁ, কিন্তু দেখো আমরা না সবসময় টাকাটাকেই দেখছি, বা অনেক এত টাকা অনেক, কিন্তু দেখো মনে হয় না যে আমাদের ওই যে বিয়ের অনুষ্ঠানগুলো হয়, যেগুলো মনে হয় না যে আমরা স্বর্গে আছি। তো উনি কেন করতে পারছেন, ওনাকে কেন ভগবান দিচ্ছেন, কেন ভগবান দিচ্ছে সেটা আমাকে চিন্তা করতে হবে। কারণ ওই যে জোড়াটা না, ওদের এতটাই পরম, মানে পরপর পরপর জন্মগুলো এত ওনারা করে এসেছে যে ওদের জোড়াটাই না, যেটা ছবে সেটাই শোনা, যেটা ছবে সেটাই শোনা। তো এই জোড়া আর কি। তো এখন উনি দেখছেন হঠাৎ আমার মানে দেখছেন, ঠিক আছে, দেখার পরে তোমার আমি বুঝতে পারছি না কেন দেখছেন করে চলে গেলাম। কিন্তু যেটা আমাকে টুইন ফ্লেম দিয়েছে পাস্ট লাইফের যে জার্নিটা, সেটা আমার প্রেজেন্ট লাইফকে ভুলে আমার সাজের ধরন, আমি বিহারি করে শাড়ি পরতে শুরু করলাম, যেটা পাস্ট লাইফে আমি, মানে উনি দেখছেন আমাকে, এবারে দেখতে দেখতে একটা আমার ভাইব্রেশন আসছে, আমি ওনাকে শিব দেখতে পাচ্ছি। এরপরে শিব দেখতে পাচ্ছি কেন, শিব দেখতে পাচ্ছি কারণ শিব যদি এখন চোখের সামনে এসে দাঁড়ায় কেমন লাগে একটা, মানে কিন্তু আমি তো কাউকে বলতেও পারছি না। আমার মেয়েরাও গেছে ওইখানে এক্সিবিশন করতে, তখন দিয়ে হলো ঠিক আছে, একদিন আমি হজম করলাম, দেখেছে ঠিক আছে এটা কেন হচ্ছে আমার। আর তারপরে আমি বিহারি করে শাড়ি পরতে শুরু করলাম, মানে এক্সিবিশনে গেলামও কিন্তু বিহারি করে শাড়ি পরে, অটোমেটিক আমাকে বিহারি সাজের মতো, মানে বিহারি বলতে আমাদের মানে যে রাজরানীদের যেমন সাজগুলো হয় না, নাকে নট, বিহারি করে, যে মেয়েটা একটা সাদা মাটা শাড়ি পরে রামকৃষ্ণ মিশনে গান শেখাতে যাচ্ছিলাম, কিন্তু সাজ টাজগুলো আমার একটু বরাবর একটু ছিল, ভালো জুতো একটা, মানে সাজবো, গোল্ডেন কালারের জুতো পরবো, এমনি টাইপের ছিল। পাস্ট লাইফটা যে ওনাকে পেয়ে, মানে ওনার ভাইব্রেশনটাই পেয়ে, আমি দূরে যে থেকে দাঁড়িয়ে আছি ভাইব্রেশনটা পেয়ে পাস্ট লাইফটা আমাকে এনে দিয়েছে আমার সাজের ধরন, আর এনে দিয়েছে আমার ঈশ্বরের প্রতি পুরোটা আমি সমর্পণ করা, মানে যে ঈশ্বরকে ভুলে গেছিলাম সেই এখন আমি তখন ধূপ দেখাই, এখন আর ধূপ না, এখন আমি আমার যে ঈশ্বর ঘরে আছে, রাধা কৃষ্ণ, শিব শক্তি, মা বাগলা, মা, আরো আমাদের গুরুদেব, তাদেরকে মনে হয় আমি প্রতিদিন চান করাই, কি আনন্দ যে পাই, মানে সংসারের থেকে যেটা করেছি মানুষের জন্য, যেটা পাইনি সেটা আমি ঈশ্বরের সংসারে পুরো ঢুকে যে আনন্দটা পাই, এর থেকে আর বড় কিছু আনন্দ নেই। কারণ পাস্ট লাইফ আমাকে দিয়েছে, আমার যে পাস্ট লাইফটা উনি দেখেছেন সেই জার্নিতেই কিন্তু আমি পর 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 আছি। মানে তুমি বলতে চাইছো যে তোমার পাস্ট লাইফের সঙ্গে তোমার টুইন ফ্লেম জার্নিটাও কিন্তু কানেক্টেড। পাস্ট লাইফ টুইন ফ্লেম মানে তো পাস্ট লাইফটাই তো এনে দিচ্ছে। টুইন ফ্লেম মানে এ নয় যে ভালোবাসার জন্য তার পেছনে ছুটছে আর সে ছুটে পালাচ্ছে, এটা আছে, কিন্তু পাস্ট লাইফ মানে তো তোমাকে টুইনই একমাত্র পারে তোমাকে পাস্ট লাইফটাই তো নিয়ে আসতে, যে তোমার টুইন। এবার টুইনের মধ্যে হয়ে 80% মানে যেটা স্বামী স্ত্রী পাঠায় বিয়ে করে আর কি, যেটা ঈশ্বর বিয়ে দিয়ে তো পাঠায়, তো কিছু কর্মফলের জন্য বিয়েটা হয় না। কিন্তু আমি যদি এই জন্মে কর্ম ভালো করে যাই, যেহেতু আমি মিশনে এমনি গান শিখিয়েছি 20 বছর ধরে মেয়েদের,
পশু পাখিকে নিয়ে থেকেছি, গাছপালাকে নিয়ে থেকেছি। এটা আমার মনে হয়েছে আমার হয়তো এত ঠাকুরকে না দেখে এখানেই আমার ঈশ্বরকে পাওয়া হয়ে গেছে বলে আমি টুইনকে আমাকে পেতে হয়েছে। ঈশ্বরের প্রতি মা তোমার যদি আমি প্রকৃতিকে না ভালোবাসতে পারি আমি টুইন পাবো না, এটা সত্যি কথা। টুইনই একমাত্র এনে দিতে পারে পাস্ট লাইফ। টুইনের সাথে, কারণ টুইন তো একটা আত্মার, তো আমাদের মরে না, আমরা তো এটা পুরো পোশাক নিয়ে থাকি, এখনো বুঝতে পারি। ওই টুইনই আনতে পারে ঈশ্বরের প্রতি যে টান, টুইনই আনতে পারে পাস্ট লাইফকে, সব টুইনই পারে। এবারে কিছু কিছু হয় দেখবেন মেয়ে মেয়ে টুইন, ছেলে ছেলে, আমরা ভাবি না ইস মেয়ে মেয়েতে দেখ বিয়ে করে নিল, এখন অনেক ব্যাপার হয়েছে। এমা আমরা ওটাকে খারাপ চোখে দেখতাম, এমা মেয়ে মেয়েতে বিয়ে করলো, এমা দেখ একটা ছেলে ছেলেতে বিয়ে করলো। আমি এটা বলতে চাই, এটা যেহেতু আমি টুইনের একটা অনুভব পেয়েছি, অ্যাকচুয়ালি ওরা টুইন, একজনের কাছে মাস্কুলাইন সোল, একজনের কাছে হচ্ছে ফেমিনাইন সোল, কিন্তু ওরা জন্মটা মেয়ে নিয়েছে। এবারে মেয়ে মেয়েতে বিয়ে হচ্ছে, আমরা তোকে খারাপ চোখে দেখছি, কিন্তু না, এটা খারাপ চোখে দেখবেন না কে, ওরা টুইন, টুইন বলে বিয়ে হয়েছে। এবারে ছেলে ছেলে অমনি, এবারে এটা হয় 20% হয়, কিন্তু 80% হয় স্বামী স্ত্রী রূপ নিয়ে একটা ছেলে, কেউ এজ একটু 5 বছরের বড় হয়, কেউ হয়তো 10 বছরের ছোট হলো। অনেক ফিল্ম স্টাররা আছে এমনি, অনেক দেখবেন অনেকদিন পর হঠাৎ একজনের দর অনেক ছোট, মুখে নাম বলছি না, কিন্তু বিয়ে বিয়ে হয়ে গেল। এটা না, যদি আমি টুইন ফিল্ম জার্নি হিসেবে দেখি, এটা কিন্তু খারাপ চোখে মানে বলার না। এবারে কিছু আছে দেখো, যারা একটা নর্মাল এখন যে জগতে আছে, যেটা আমাদের 3D লাইফ, যেটা আমাদের প্রেজেন্ট জগতে ভালোবাসা, অমনি লাভ টাভ অনেক আছে, কিন্তু কোনো কিছু যদি হঠাৎ করে কিছু ব্যাপার হয় না, যে ইমা হঠাৎ করে একটা বিয়ে হলো বা কিছু হলো, এগুলো আমাদের জেনে নিতে হবে বা আমাদের পরখ করে দেখতে হবে যে টুইন কিনা, এটাও দেখতে হবে, আমরা তো সবাইকে বলতে পারি না। তো এই হলো আমার পাস্ট লাইফ, যেটা আমি পেলাম, যে আমার সাজ কেন পাল্টাচ্ছে, আমার কেন এত সুন্দর সাজ হচ্ছে, যে আমি রানীর মতন আজকেও শাড়ি পরে এসেছি, আমি কোথাও যেতে পারি না এই শাড়ি ছাড়া এখন, কারণ পাস্ট লাইফে উনি দেখেছেন আমার মা যিনি, তো ওনাকে আমি মানে দেখে তো নিচ্ছেন, তো সেই মা হচ্ছে এখানে মানে কাছ থেকে আমি পেয়েছি ওনাকে। তো সেই মা হচ্ছে দেখেছে যোধা বাই। আচ্ছা, তুমি দেখছো, তুমি নিজে যোধা বাই? হ্যাঁ, আমি যে সাজতাম, আমি তো নিজেকে ভাবতাম কোনো রাজার বোধহয় কিছু হব, কিছু রাজার মানে কোনো কিছু আর কি, আমি রানী। কিন্তু আমি তো এগুলো নিয়ে পড়াশোনাও করিনি বা এটাকে নিয়ে আমি এগোইনি, কিন্তু আমার অনুভব হচ্ছে। কিন্তু আমার যে মা মানে এখানে উনি কাছে এসছে, উনি মা আমাকে, আমি 1.5 বছর পর যখন এটাকে নিয়ে সমানে আমি ভাবছি, বা আমি না শুধু ঠাকুরের দিকে চলে যাচ্ছে, তো তাই আর ভাবতে শেষ করে দিলাম। কিন্তু আমার খুব মাথায় এলো যে আমি একবার যাই ওনার কাছে, এখানে মানে মায়ের কাছে, তো আমি যাই তো একবার ব্যাপারটা কি, কারণ আমাকে বলে দেবার মতন কারোর কাছে যায়নি। কিন্তু আমাকে একটা জিনিস বলো, তোমার পাস্ট লাইফ যে তুমি বলছো যোধা বাই, হ্যাঁ, তো সেটা কি তুমি নিজে দেখেছো না তোমার মা তোমাকে দেখিয়েছে এটা? হ্যাঁ, না, মা দেখিয়েছে। আচ্ছা, তোমার অনুভূতি কিছু এসেছিল? হ্যাঁ, কারণ যোধা বাই কি, কারণ ওনাকে আমি জেনে আমার সামনে আছেন, তাকে আমি যখন ওনার নামটা প্রথম জানলাম, আমি কিন্তু ওই নামে সেভই করিনি, আমি সম্রাট বলে সেভ করেছি। আচ্ছা, সম্রাট, আমি অটোমেটিক, আমি না, আমার দিদিরা বলছে হ্যাঁ রে, আমি সম্রাট বলে একজনের সাথে পরিচয়, আমি সম্রাট নামটা কেন বলবো? আচ্ছা, সম্রাট। না, আমি বলছি যে তুমি তো যে কনসালটেন্টের কাছে গেছিলে দেখাতে, তার আগে নিশ্চয়ই তোমার কোনো একটা অনুভূতি হয়েছে, কোনো স্বপ্ন বা কোনো ভিশন পেয়েছো হয়তো। আমি তো রাজরানী দেখছি নিজেকে, আমি তো বলছি না, আমি নিজেকে প্রায়ই হতো, তুমি প্রায় দেখতে। আমি নিজেকে রাজরানী দেখছি, বা আমি জুতোটা একদম যেন অন্যরকম জুতো পরছি, আমি আবার ওই জুতোই কিনেছি কিন্তু। আচ্ছা,
টুইন ফিল্ম জার্নিতে উনি গোল্ডেন কালারের জুতো যেটা পরেও এসছে আজকে, মানে ওই জুতো আমি দেখছি, আমি সোনার জুতো, তারপর দেখছি সোনার পার্স, এগুলো আমাকে চোখে দেখিয়েছে সবসময়। আর দেখিয়েছে আমি কোনো সম্রাটের বউ, কিন্তু সম্রাট কে, সম্রাট কের বউ যে কে সেইটা আমাকে আমাকে ক্লিয়ার করে দিয়েছে, যেটা মানে আমি এখন বলবো কি, হ্যাঁ বলতে পারো। আকবর, হ্যাঁ সে সবাই জানে, আর যোদ্ধাবাইয়ের, হ্যাঁ সেটা সবাই জানে, যোধাবাই আর আকবরের একটা এই কানেক্টিংটা একদম উনি চোখে দেখতে পেয়েছে। তো আর উনি যে আকবরের যে স্ট্রাকচার, কারণ ওনার সাথে আমার ওনার ভাইব্রেশন মানে এতটা হাই লেভেল, বলছি না আমি ওনাকে শিব দেখতে, মানে দেবতাদের রূপে যদি দেখি তাহলে উনি হচ্ছেন শিব, তারপরে যদি আমাদের তারপরের জার্নি দেখি তাহলে হচ্ছে উনি আকবর। তারপরে উনি তো আকবর বার করেছেন, কিন্তু আমি ওকে যেটা ওনাকে আর একটা লাইভ বার করেছি নিজের থেকে এসছে, যে শিবের জলের তলায় উনি ধ্যান করছেন, যেটা কি একজন আছে সেরাবাই বলে, মানে একজন আছেন, উনি শিবের তলায় উনি ধ্যান করছেন, আর আমি ওই জলে ডুব দিয়ে ওনাকে দেখছি লুকিয়ে যে উনি ধ্যান করছেন, এটা আমি পুরো দেখেছি। শিবের রূপ পেয়েছি আমার জেঠু, আচ্ছা আমার জেঠু পেয়েছি, একদম যেগুলো আমি পেয়েছি, আমার জেঠুকে পেয়েছি, আমার জেঠু শিবের রূপে পেয়েছি ওনাকে, জলের তলায় ধ্যান করছে। আর তারপরে যে আমার সাজগুলো অমনি হয়েছে, কেন হচ্ছে সেই অনুভবটা, সম্রাট সম্রাট আসছে, কিন্তু আমি তো কোনোদিন এত ধ্যান সত্যি করিনি, তো এই তো রিসেন্ট মানে শুরু করেছি, ধ্যান করছি, তাহলে হয়তো আমি পেয়ে যেতাম, কিন্তু আমাকে সম্রাট, তখন আমি ছুটে গেলাম যে না আমাকে এটা বার করতে হবে, যে দিতাম দিয়ে মায়ের কাছে ছুটে যাওয়াতে মা তখন দেখতে দেখতে উনি দেখলেন যে যোধাবাইয়ের সাথে আকবরের একটা রূপ, তারপরে দেখলেন সাই বাবার সেবিকা আমাকে দেখলেন, কারণ সেবার দিকটাও আমি প্রচুর করি, সেবা আমার শ্বশুর শাশুড়ি সকলকে আমার সেবা করতে ভীষণ ভাল লাগে, মানে আমার সেবা জিনিসটা আমার মধ্যে আছে, যে মানুষকে কি করে সুস্থ করব, তো এই পার্টটা আমার মধ্যে যে কেন আছে সেটা তো বোঝা গেল যে সাই বাবার সেবিকাকে দেখলেন। তারপরে দেখতে দেখতে যখন আমার কাউন্সিলিং হচ্ছে, তখন তো আমার ভীষণ ভাল লাগছে যে রূপটা বড় কথা নয়, যে কি ছিলাম আমি আগে বা কি, কিন্তু ওই যে ওনাদের যে সোলটা, যে সেবা করেছি বা আমার রানীর মতন সাজ, সেইগুলো তো কানেক্টিং হয়ে যে এখনো অব্দি বয়ে নিয়ে বেরোচ্ছি, এটাই তো আমাদের কাছে পাওয়া। কারণ একটা মানুষ যখন কোনো কিছু বয়ে নিয়ে বেড়াচ্ছে, সেটা ভেতরে ঢুকতে হবে কেন এই বয়ে নিয়ে বেড়াচ্ছে। এমনি আমাদের পাশে আপনিও যে বসে আছেন, আপনাকেও আমাকে তাহলে চিনতে হবে যে মানুষটা কেন এই এত সুন্দর ভাবে একটা হিলিং এর স্টোর মানে দোকান করেছে, কেন, তার মানে এটা আছে কিছু পাস্ট লাইফে, যে একটা মানুষ যখনই আমরা কিছু করি না পাস্ট লাইফ ছাড়া ওই মানুষটা এই লাইফে আসতে পারে না, কারণ পাস্ট লাইফটাকে বহন করে আসতে হবে। তারপরে উনি যখন লাস্ট দেখলেন রূপ আর কি, উনি রূপ দেখার আগেই আমি সেই দেবীকে এমনি করে এনেছি। আচ্ছা, আমি কিন্তু আগে এনে নিচ্ছি কিন্তু বুঝতে পারছি না, যেটা আমাকে মা পুরো খুলে দিয়েছে চ্যাপ্টারটা। আমি মাকে এনেছি অলরেডি, আমার সে আমরা ঠাকুরের সব, এখন তো ঠাকুরের এমন ভক্ত হয়ে গেছি, একটা কোথায় গেলে আর শাড়ি কিনে, এত শাড়িতে খরচা করেছি, এখন আমি ঠাকুরের জিনিস কি কিনবো, একটা ধূপদানি নিয়ে এসছি হয়তো অনেক টাকা, মানে দেখতে ভালো লাগছে, কারণ ঠাকুরের পাঠটা আরো আমাকে সাজিয়েছে, যে যোধাবাই যে রাধা কৃষ্ণকে ভালোবাসতো, যে মন্দিরে, সে রাজস্বিক মন্দিরই আমি তৈরি করছি। আর আমার জীবনে রাজস্থানের যে উনি যে ছিলেন, পুরো ঘর আমার, যেহেতু কাঠের বিজনেস আছে, আমার হাজবেন্ডের সেগুন কাঠের প্রচুর বানিয়ে বানিয়ে সব খাট টাট সব সেগুন কাঠের,
কিন্তু না, আমার ঘর কিন্তু পুরো রাজস্থান ফার্নিচার। আচ্ছা। আমি কেন রাজস্থান ফার্নিচার পাই? কারণ আমি মেলায় গিয়ে আমার খাট, ড্রেসিং টেবিল, আলমারি, মেলা থেকে যারা বসে আমাকে ওটা টানে। পুরো আমার ঘর, যে আমি বিয়ের পরে যে ঘর সাজিয়েছি, আমার রাজস্থানের সব। বলছো তোমার যে পাস্ট লাইফে যে কানেকশনস গুলো রয়েছে সেই অরাটা কিন্তু এখনো তোমার ক্যারি বয়ে ফরওয়ার্ড নিয়ে হয়। বেড়াচ্ছি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, যে যখন তুমি পাস্ট লাইফ করেছিলে, যখন তোমার পাস্ট লাইফ তোমাকে দেখাচ্ছিল যে কনসালটেন্ট, তো তোমার অনুভূতি কি হচ্ছিল? মানে কষ্ট হচ্ছিল, আমি আনন্দ হচ্ছিল? না, উনি আমার পাস্ট লাইফটা দেখেননি। আমি ওনার কাছে কাউন্সিলিং করতে গেছি, পাস্ট লাইফ দেখেনি। কারণ উনি বুঝে, মানে উনি কাউন্সিলিং আমার করতে করতে ওনাকে দেখা দিয়ে দিচ্ছে আর কি। কারণ হয়েছে কি, আমাদের দুজনের মধ্যে এত সুন্দর একটা অরাটোরি হয়ে গেছিল, যেটা উনি কাউন্সিলিং এই ফটাফট দেখে নিচ্ছেন। কারণ আমাকে আর পাস্ট লাইফে ওনার কোনো কোর্স আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি যে সাজটা সেজে গেছি বা ওনাকে খুব সুন্দর, উনি আমাকে খুব ভালোবাসেন, আমি ওনার। তো ওইটা করেছেন। রাজস্থানী আমি কাউকে গিফট দিই জানেন, রাজস্থানী যে জোড়া পুতুল গিফট করি। কিন্তু কেন করি? আমি তো অন্য কিছু গিফট করবো। সে জোড়া পুতুল গুলো আমার ঘরে সাজানো, আমি গিফট করলে রাজস্থানী গিফট দিই। সেইটা এখন তো বুঝতে পারছি যে বলার পরে ব্যাপারটা। তারপরে উনি যে আমার এই যে টুইন ফ্লেমের যে শিব দুর্গার থাকে, শিব কালীর থাকে, শিব এগার, তখন উনি যে জোড়াটা দেখেছেন, আমি প্রণাম, যে শিবের সাথে মা বাবলা আচ্ছা জোড়াটা দেখেছেন। আর আমি নিজেও জানি না, ওই মূর্তি আমার কাছে অলরেডি চলে এসেছে আর আমি পুজো করছি। আমার কাছে অলরেডি মূর্তি চলে এসছে, ঠাকুরের বাসন কিনতে গিয়ে, বাহ কি সুন্দর লাগছে, তো দিয়ে দিন তো। গদা ধরে মা আমার কাছে অলরেডি আজ 5-6 মাস আগে চলে এসেছে, কিন্তু আমি কি পুজো করছি সেটা জানি না তো। কারণ আমরা শিব, কালী আর দুর্গা, মা লক্ষ্মীকে নিয়ে ছোট থেকে দেখে এসছি। তারপরে যে পাঠগুলো, মাদের কত রূপ, ওনারও তো রূপ আছে, এক কৌশিকী মায়ের, তো যে রূপগুলো না আমরা তো খেয়াল করিনি। আমি তখন বলছি, গদা দিয়ে তোমার মা বাবারা দেখো, তুমি কিন্তু মায়ের একটা এনার্জি তোমার আছে। তখন আমি বললাম, আমি তো অলরেডি নিয়ে চলে এসেছি, কিন্তু আমি খাপটা খুলতে পারছিলাম না, কারণ আমি যে ধ্যান করি না, আমি ঠাকুর পূজা করি আর ঠাকুরের সাথে হাসি, ঠাকুরকে গান শোনাই, এটাই আমার পাপ। কিন্তু ওনার প্রেরণাতে আমি এখন অনেক কিছু দেখতে পেয়েছো, অনেক কিছু দেখতে পাওয়ার পরে আমি এখন বললো আমাকে যে তুমি কিন্তু পারবে, তুমিও পারবে মানুষকে বলতে। আমি তখন মাকে বললাম, মা আমি কিন্তু অলরেডি বলে দিই, কিন্তু কেন বলতে পারি আমি তো জানি না। সেটা বললো, যত ধ্যান করবে তত তোমার পাওয়ারটা সেটা বাড়বে। তো তোমার যখন এই যে অনুভূতিটা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তো আমাদের যে 7 চাকরার কথাটা বলি, মোটামুটি তোমার 7 চাকরা কিন্তু অ্যাক্টিভেট হওয়া স্টার্ট হয়ে গেছে। 7 চাকরা খুলতে পারে একটা ধ্যানে যারা বড় বড় মুনি ঋষিরা আছে, আর আর খুলতে পারবে তোমার টুইন ছাড়া কেউ খুলতে পারবে না। প্রথম আমার 7 চাকরা খুলেছিল ওনাকে দেখে। 7 চাকরা এমন খুলেছিল আমার, আমি তারপরের দিন এক্সিবিশনে আমি আজকে প্রকাশ করছি, কোনোদিনও বলিনি, আমার 3rd আই পুরো খুলে গেছে। মানে এই যে 3rd আই, ওনার যে ভাইব্রেশনটা আমাকে দিয়েছিল, পুরো লাল হয়ে পুরো, আমার ছবি আছে, আমি দেখাতেও পারি। আমি না এটাও তো জানি না আমার 3rd আই খুলে গেছে বলে। আমি মেয়েদেরকে বলছি, দেখ না আমার এখানে কোনো কি ফুলের অ্যালার্জি হয়েছে, আমি তো বুঝতে পারছি না তখন অবধি ফুলের অ্যালার্জি কোনো হয়েছে। তখন বলছে, হ্যাঁ মা তোমার কপাল তো পুরো এখানে, যেটা আমরা ছোটবেলায় বলতাম না, সীতারামকে দেখতে পাবি ঘষলে, একটা ছোটবেলায় একটা সব পড়তাম না, সেটা ঘষলে যে ব্যাপারটা হয়, সেইটা আমার পুরো এতটা অব্দি চলে এসেছিল। সেই মুহূর্তে আমার কি হয়েছিল জানেন, আমি বলছি একদম আজকে ভালো লাগছে, কারণ ঈশ্বরকে পাওয়া হয়েছে। টুইন ফ্লেমের থেকে আমি মনে করি
আমি তো ঈশ্বরকে পেয়েছি, এটাই আমার বড়। তারপরের দিন আমার যে মেয়েটাকে আমি ভরে বলছি হারমোনিয়ামটা দে তো, হ্যাঁ হারমোনিয়ামটা দে তো করে বলেছি আর কি, সেই ভরে থার্ড আই খুলে যাওয়ার পরে সেকেন্ড দিন হয়েছে আমার এটা। দিয়ে হঠাৎ আমার ক্লিক হয়ে গেছে আগের জন্মের কথা। এরপরে আমার শুরু হয়েছে গেছে টুইন ফিল্মে যে আগের জন্ম আমার এবারে স্টার্ট হয়ে গেছে। হঠাৎ ফেলে আসা স্মৃতি আমার, এই গানটা আমি 2 লাইন গাইলাম। আমি বরে করেছি বর, এটা কিন্তু আমি প্রেজেন্ট লাইফে করিনি। মেয়েগুলো ভয়ে বলছে হারমোনিয়ামটা দিয়ে দিয়েছে আমাকে, আর আমি এই গানটা করে সঙ্গে সঙ্গে আমাকে মনে হলো 4 বছর যার সাথে আমার কোনো হোয়াটসঅ্যাপে লিঙ্ক নেই, আমাকে মনে হলো কে একটা প্রেশার দিল ওই গানের লাইনটা পাঠাতে, কারণ ওনাকে জাগাতে। কারণ টুইন ফ্লেমেতে অপোজিট সাইড জাগানোর চেষ্টা করতে হয় শক্তিকে, তাহলে ওরা জাগতে পারে। কারণ ওরা তো টুইন ফিল্ম যে অপোজিট সাইড হয়, ওরা টাকা পয়সা কি করে বিজনেস বাড়াবো, কি করে আমি দুটো টাকা, ওরা কি টাকা টাকা করতে করতে ছেলেরা তো সত্যি কথা বলতে ধূপও তো একটা খুব কম দেখায় না, কারণ ওরা ঈশ্বরকে, মেয়েরা ঈশ্বরকে ডাকে আর ছেলেরা হচ্ছে রোজগার করতে যায়, এটাই তো একটা কম্বিনেশন। কিন্তু মেয়েরা যে ঈশ্বরকে ডাকতে ডাকতে মেয়েরা অলরেডি টুইনের জায়গায় পৌঁছে যায়, সেটা তো হয়ে যায়। কিন্তু ট্রেনের জায়গায় পৌঁছে যে আমি ফেলে আসা শীতে আমি ওনাকে পাঠিয়ে দিয়েছি, উনি না আমাকে একটা প্রণাম জানিয়েছে যে গানটা খুব সুন্দর হয়েছে, কারণ উনি মানে গানটা খুব ভালো হয়েছে করে। আমি ঠিক আছে, আমি না সেদিন 4 দিনের এক্সিবিশন, তো তারপরের দিন না আমি ভাবছি এবার গানটা পাঠানোর পরে কিন্তু আমি আমার আর প্রেজেন্টে আমি আসতে পারছি না। আমার শরীর খুব আনচান করেছে, খুব আনচান, মানে কি আনচান করেছে জানেন, মনে হচ্ছে কি যে ওই যে আগরুম বাগরুম গোড়াডুম সাজে কবিতাটা না, মাথা কাজ করছে না, শরীর কাজ করছে না, আজকে আমি যাবই না এক্সিবিশনে, তোরা চলে যা, উল্টো পাল্টা বলছি, শরীর আর নেই। এবারে আমি জার্নিতে ঢুকে ওখান থেকে জার্নিটা শুরু 2022-এ ক্লিক হয়েছে। মেন যেটা বলি মানে সাউন্ড আমরা কমানোই ছিল, রেডিওর যে সাউন্ডটা পট এমনি হয়েছে, এবারে ফুল হয়েছে, যেটা 8 ঘন্টা উনি আমাকে দেখেছেন, অলরেডি আমার 7 চাকরা ওইখানে খোলা হয়ে গেছে। আচ্ছা, সে খুলে এবারে আমার পাওয়ার চলে এসছে। আমি না রিস্কো ডাকিনি, রিস্কো আমার সামনে চলে আসছে, গাড়ি ডাকেনি, গাড়িকে বলছে কি, গাড়িটা এসে আমাকে বলছে কি যে আপনি যাবেন কোথায়, আমি কিন্তু ডাকিনি, সত্যি এগুলো হয়েছে আমার সাথে। মানে আমার মানে আমি যেটাই বলছি আমার কাছে চলে আসছে সেটা, মানে এইটা শুরু হয়ে গেছে আমার। কিন্তু তখন আমি কি ভেবেছি যে আমার কি কোনো এই যে যাচ্ছি এক্সিবিশনে কোনো কি আমার ভৌতিক কিছু হলো নাকি, কারণ আমরা তো নেগেটিভটাকে নিই, পজিটিভটাকে তো নিই না। আমি ভাবছি কোনো ভর করলো নাকি, কোনো কিছু একটা হয়েছে নাকি। তখন না আমি না মনে মনে ভাবছি যে কিছু হবে না তো, আমি এক্সিবিশনে যাব না, যদি ভদ্রলোককে দেখে কিছু করি, ভাই ভদ্রলোক আমাকে কিছু করলো নাকি, থাকে না অনেকে তো সেই মনে কোনো হয়ে করলো নাকি। আমি বলছি আজকে আমি যাবো না রে, আজকে আমার ভালো লাগে, তোরা যা। বলছে না মা তুমি যদি, আমাকে ওরা মা বলে, না মা তুমি যদি না যাও তো আমরা কলকাতার লোকের সাথে কথা বলতেই পারবো না, কারণ সমস্ত আদিবাসী মেয়েরা করে তো, আমার বেচারারা খুব সহজ সরল মনের হয়, ওদেরকে নিয়ে আমি এক্সিবিশন করি কলকাতায়, চেনাই। তারপরের দিন যখন গেলাম, গিয়ে আমার খুব ভাল লাগলো, বড় বড় আর্টিস্টরা আসে ওখানে গানের জন্য, ওদের একটা কাউন্টার খোলা হয়, সেই কাউন্টারে একজন বাঁশিতে এসে বাজায় না হারমোনিয়াম, মুখে একটা ইনস্ট্রুমেন্টস আছে, ওটা নামটা খুব ভালো আমার জানা আছে কিন্তু বুঝতে পারছি না, উনি দুবাই থেকে আসছেন। সেই জার্নি আমার স্টার্ট, কারণ নয়ন খুলে গেছে, ফেলে আসা স্মৃতি আমার গান, অন্য গান তো পাঠাতে পারতাম,
আমি এই গানটার একটা অত বড় পাওয়ারফুল যে স্যার, যাকে সবাই থরথর করে কাঁপে, মানে ওই তোমার ওদের যে কলিগরা, মানে পরে জানতে পারলাম স্যার প্রচন্ড রাগী, ওনাকে আমি হঠাৎ ওই গান পাঠিয়ে কেন দিলাম। তারপরে বলছি যাবো না, যদি আমাকে কিছু মনে করে যাবো না, বা আমি যদি আরো কিছু উল্টো পাল্টা করে দিই, কারণ ভাইব্রেশন তো চলে এসছে, আমি তো নিজেকে সামলাতে পারছি না, কারণ ধ্যান করে যে আমি নিজেকে সামলাবো জানি না তো কিছু, আমার তো অভিজ্ঞতাই নেই। আমাকে ঠাকুর যেটা দিয়েছে সেটাই অভিজ্ঞতা, আমার কিচ্ছু অভিজ্ঞতা নেই। দিয়ে তারপরের দিনকে আমি যাব না করে গেলাম, যাওয়ার পরে না কি দেখুন একটা মিরাক্কেল, পাশে যিনি এরপরে উনি স্টেজে উঠবেন আর কি, তার আগে থাকে না একটু প্র্যাকটিস বা চা খেতে আসে, দুবাই থেকে একজন এসেছিল, মানে ওই ইনস্ট্রুমেন্টসটা বাজাতে, গানটা বাজাচ্ছে মেরে নয়না সাवन ভাজা ফির ভি মেরা মন প্যাসা। আমি গানটা না কানে শুনতে শুনতে, যেমন থাকে না একটা নাগ নাগিনী সেই গান শুনে ছুটে যায়, তেমনি না ওই গানটা শুনতে শুনতে না আমি কিন্তু ঘোরে ছুটতে ছুটতে ওনার কাছে গিয়ে পৌঁছালাম। কারণ এই গানটা শুনেছি আমি, কিন্তু মেহবুব সিনেমাটা তখনকার দিনে তো আমরা তো অত সিনেমা দেখতে পারতাম না, দেখিনি। মেহবুব সিনেমাটা যে পূর্বজন্মকে মনে করে যেটা হয়েছে, সেটা তো আমি এখন তারপরে তো বুঝতে পারলাম। ওই গানটা আমাকে ক্লিক করছে, মেরে নয়না, এত সুন্দর গানটা বাজছে। সেই সময় আমি গেলাম, যে শুনতে থাকলাম, ওনার ছবি তুললাম। উনি দুবাই থেকে এসেছে, আমার না এত ভালো লাগছে সেই সময় ভাইব্রেশন, মনে হচ্ছে আমি স্বর্গে আছি, স্বর্গে। সত্যি টুইন ফিল্ম জার্নিতে না স্বর্গকে পাওয়া যায়, আমি অনুভব করেছি, মানে পুরো স্বর্গে আছি। গানটা বাজছে সুন্দর, তখন না উনি বলছে, আমি স্যার আপনি এত সুন্দর বাজিয়েছেন, আমি ছুটতে গিয়ে ওনাকে গাছ গিফট করলাম, একটা গাছ গিফট করলাম। গাছ গিফট করাতে দেখুন জোডাবাইয়ের সাথে যে একটা কম্বিনেশন, উনি এত বড় কাগজে মহামডার্ন ভাষায় শর্মিষ্ঠা নামটা লিখে আমাকে গিফট করলো। আচ্ছা, কারণ মানে মহামডার্ন ভাষায় তো আমাকে কোনোদিন কেউ যে নাম লিখে দেবে এটা তো আমি বুঝতেই পারবো না। উনি আমি যে একটা যে ওনাদের পাঠ, মানে এই মুঘল সাম্রাজ্যের, যাই হোক, মানে আমি এখন মানে বলছি আর কি, ওনাদের যে একটা পাঠ আমাকে মহামডার্ন ভাষায় বলছে, আপকা নাম, আমি বলছি মেরা নাম শর্মিষ্ঠা, তো উর্দু ভাষায় কি সুন্দর শর্মিষ্ঠা নামটা উনি লিখে দিলেন। তখনও জানি না এই কানেক্টিংটা আমার মধ্যে আছে। আর গেলাম কেমন দেখুন, উনিও উর্দু একজন, কারণ আমাকে তো পরপর গুলো, আগে যদি আমি যোদ্ধাবাইকে পেয়েছি, তারপরে যদি সাই বাবাকে পেয়েছি, যাই হোক, কিন্তু আমাকে এই যে পরপর লাইভ গুলো কিন্তু দেখাচ্ছে, কিন্তু চেনার শক্তি তো তখন হয়নি। তো মুসলমান বাসায় আমি ওটা দোকানের মধ্যে সুন্দর করে সাজালাম, যে এত বড় একটা মানুষ দিয়েছেন, বড় বড় জ্ঞানী গুণী মানুষরা, আর্টিস্ট, ওই আমার স্টোরে সাজালাম। ও মা, ওই ভদ্রলোক কিছুক্ষণ পরে দেখছি আবার সেই 8 ঘন্টার ভদ্রলোক স্যার আর কি, কিছুক্ষণ পরে এসছি। এবারে আমি ওনার সাথে ফটো তুললাম, যিনি উনি না আমাকে বলছে, মা জানো আজকে ওই স্যার তোমার এখানে তোমার দিকে খুব রেগে রেগে তাকাচ্ছে। আমি বলছি কি রেগে তাকাবে কেন? আমি বললাম আমি যে গানটা পাঠিয়েছি নাকি সেই জন্য রেগে তাকিয়েছে, বলে গানটা পাঠিয়েছি বলে। তখন বলছে আমি না বুঝতে পারছি না, উনি একটা আমাকে কি বলতে এলো, বলে আবার ওই যে থাকে না টুইনরা, কি জানেন, টুইন হচ্ছে প্রথম তোমাকে একা করে দেবে, তো মানে বললাম না সংসার ছাড়িয়েছে, কলকাতায় এনেছে আমাকে। টুইন হচ্ছে কারোর সাথে তোমাকে মিশতে দেবে না, এটা একটা সব থেকে বড়। তোমার মা, তোমার হাজবেন্ড, তোমার সন্তান, আদার্স যারা আছে, যদি তোমার ওরাও যদি টুইন ফিল্ম না হয়, তাহলে তোমাকে মিশতে দেবে না। এটা সব থেকে বড়। যারা ট্রেনে জার্নিতে আছো, তারা কি অনুভব করছো জানি না,
ওই যে আমি ওর সাথে ফটো তুলছি বা ওনার একটা না রাগ তৈরি হচ্ছে আর কি। কারণ টুইন ফিল্ম তোমাকে একা করে দেবে, তোমার হাজার সম্পত্তি থাক, তোমার 1000 কোটি টাকা থাক, আমি সব ছেড়ে একা সাদা মাটা জীবন এখন কলকাতায় আমি আছি, সাদা মাটা জীবন কলকাতায়। আমি মেদিনীপুরে একদিন যাব কি এমন একটা ঘটনা ঘটিয়ে দিচ্ছে, আমি কলকাতায় চলে আসছি। কেন? আত্মা তোমাকে টানছে। আমরা দেখো আত্মাকে তো ভীষণ ভয় পায়, কিন্তু সব থেকে আমি একটা প্রত্যেককে কথা বলবো, আত্মাকে ভয় পেও না, আত্মা ভয়ের নয় একদম। আমি কিন্তু একা, আমি কোনোদিনও কলকাতায় একা আসবো, একা থাকবো, ছেলে সঙ্গে থাকে, আমার ছেলে মাঝে মাঝে চলে যায়, কিন্তু আমি যে একা থাকবো এবারে একা থাকার মধ্যে টুয়েনের আত্মা তো জুড়ে গেছে, ও তো তোমাকে একটা পুরুষের অর্ধেক ঢুকে গেছে। পুরুষ মানুষ মানে সাহস, আর মেয়ে মানে নম্রতা, একটু ভীতু। তো পুরুষ তো আমার মধ্যে ঢুকে গেছে, তো আমার একটা সাহসের পাঠ চলে এসছে, একটা নম্র, একটা ঈশ্বরের দিকে চলে যাওয়া। এরপরে টুইন ফ্লেম যখন ঢুকে যায়, তাদের জোড়াটাকে গার্ড দেবার জন্য অ্যাঞ্জেলা থাকে, যাতে জোড়াটা, যাতে কেউ কোনো দিক থেকে কিছু না করতে পারে। এই জোড়াটার জন্য তখন অ্যাঞ্জেল আসে। অ্যাঞ্জেল জানতাম পরি, ঠিক আছে পরি, এমনি ছোট থেকে পরিদের গান শুনেছি, পরিদের ড্রেস পরেছি, কিন্তু অ্যাঞ্জেল যে পরি যে সত্যিকারের আছে, আমি এর থেকে বড় কিছু বলতে পারি না। মানে সব আছে এই কলিযুগের এই ধরতিতে, সব আছে, শুধু আপনাকে আধ্যাত্মিক হতে হবে। আধ্যাত্মিক হলে মানে, আধ্যাত্মিক মানে পুজোতেই যাচ্ছেন সেটা না, মানুষের জন্য কিছু করলেন, পশু পাখিদের ভালোবাসলেন, একটু গাছকে ভালোবাসলেন, মানুষকে যে আমরা কত ভাষা দিয়ে কথা বলি, মুখে মুখে কত, একটা না শত্রু বশ মানে ভালোবাসা, একটা শত্রু বশ মানে ভালোবাসা। দেখবেন যাকে ভালোবাসা দিয়ে করবেন না, ভালোবাসার উপরে কোনো কিছু হয় না, ভালোবাসা দিয়ে অনেক কিছু করা যায়। তো এই জোড়া শক্তিটাকে পুরো গার্ড দেয় কিন্তু অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল কে কে আছে আমি জানি না, আমি তো এখনো অব্দি যাই না, কিন্তু আমাকে অ্যাঞ্জেল চোখে দেখা দেয় যে আমি গার্ড। কারণ আমার এইখানে টুইনের যে পার্ট আমার এখানে থাকে। আমি যখন মানে কি করে থাকে বুঝি, এখানে একটা ভাইব্রেশন, এবারে বড় বড় যারা শিখছে তারা বলতে পারবে, এখানে অ্যাঞ্জেল থাকে না ট্রেনের আত্মা থাকে। ট্রেনের আত্মাটাকে আমি পেয়েছি, কারণ ওই ট্রেনের যে আত্মাটা, আমি যখন ভালো কিছু, যখন আমি অনেক জল চেষ্টা পেয়েছি, হ্যাঁ আপনাকে জানান দেবে উনি জল চেষ্টা পেয়েছে বলে, এখানে আমার একটা ভাইব্রেশন হতে থাকে। যে জল খায় তখন শরীরটা ওই ভাইব্রেশন অফ, চান করতে ইচ্ছে যাচ্ছে, হ্যাঁ আমি স্নান যখন করি, মানে আমি বুঝতে পারি যে আমাকে স্নান যাওয়ার মানে আত্মাটা ঢুকে যখন যাচ্ছে না, ওরও তো জল চেষ্টা পাচ্ছে, খাবার খাবে, চান করবে, সবই তো করবে। এখন তার আমার মর্জিতে কিছু নেই, বুঝতে পেরেছেন? আর ও যদি 3 বার চান করে না, আমাকেও সে 3 বার চান করতে হবে। কারণ একটা আত্মা প্রবেশ করার পরে তার ভাইব্রেশন, আমরা যদি 10 মগে চান করি, আমাকে 20 মগে চান করতে হবে, কারণ আমি তাকেও চান করাচ্ছি। এই অনুভব করলো কিন্তু আমি 25 জার্নিতে একদম পিওর যে অনুভব গুলো পেয়েছি। তো আমার এখানে সবসময় এবারে গার্ড, আমি কিভাবে অ্যাঞ্জেলের টুইনকে গার্ড দেবার জন্য আসে অ্যাঞ্জেল, টুইন ফিল্মের জোড়াটাকে যখন জোড়া লেগে যায়, অ্যাঞ্জেল ঘুরতে থাকবে তোমাকে, কোনো দিক থেকে বিপদ আসতে দেবে না, বিপদ আসলেও তোমাকে ভেঙে পড়তে দেবে না কিছুতেই। আর টুইন ফিল্ম জার্নিতে যখন আসে, দেখো বলে অনেক লস হয়, প্রচুর লস। আমার তো 10 লাখ টাকা 15 লাখ টাকা লস গেছে বিজনেসে, কলকাতায় আমি করতে গিয়ে আমার বিজনেসের কাউন্টার। তো এটা লস নয়, এটা হচ্ছে তুমি দেখো
এই জন্মটাকে ছেড়ে পুরো আগের জন্মে যাচ্ছ। তো তোমাকে যখন আগের জন্মে নিয়ে গেছে, তুমি তো আর এই জার্নিটা তো যখন ঢুকে গেছো আর তুমি ফিরবে না। তো আগের জন্মে যখন তোমাকে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমার এটা লস নয়, কারণ তোমাকে তো এই প্রেজেন্টটাকে তো ফেলে আসতে হবে। এটা বলে লস, ভেঙে গেছি আমি পুরো অনেকে, মানে কিন্তু না, তোমাকে এটা ফেলে আসতেই হবে, কারণ আমি তার নেই এখন। আমি পুরোপুরি কিন্তু টুইন ফ্লেম, আমার আর নর্ম হয়ে গেছে, কারণ আমি ঈশ্বরের প্রতি যত ঢুকছি আমি তত টুইন ফ্লেম জার্নিটাকে আরো খুলে দেখতে পাচ্ছি। তো এই প্রোগ্রামটি রাগ হলো ওনার, আমাকে, আমি ওনার সাথে কিন্তু একটা রাগ জন্মালো। টুইন ফ্লেম মানে হচ্ছে তোমাকে কারোর সাথে মিশতে দেবে না, কারণ উনি যাকে ভালো বুঝবেন, কারণ আমরা তো মেয়েরা শক্তির রূপ চিনতে পারি না, বুঝতে পারি না কার সাথে মিশছি, তো আমরা তো মেয়ের রূপ, উনি কিন্তু সাইন দেবে। এই যে আজকে আমি কিন্তু এসেছি, আমি নিজে নয়, আমার টুইন আমাকে এনেছে, কারণ ঠিক ঢুকছি আমি, ঢোকা মাত্রই বড় নাম টুইন ফ্লেম জার্নিতে, কিন্তু আমি মনে হয় 1000 থেকে বেশি নাম দেখতে পাই আরো। খুব নামটা কেন দেখতে পাই, কারণ এই যে আমি আসছি, তো আমার দিদি ভাই আমাকে নিয়ে এসছে একটা জায়গায়, দেখলাম, আমি তো নামটা প্রকাশ করতে পারি না, আমি নীলকণ্ঠই বলছি, যেহেতু আমি নীলকণ্ঠ শিবের রূপে দেখেছি ওনাকে। তো ঠিক বড় করে নীলকণ্ঠ, ঠিক এখানে নীলকণ্ঠ। আমি না দিদি বলে, দেখ তোর নামটা, আমি দেখ, কেন উনি জানা নেন আমাকে, আমাকে বুঝে নিতে হবে, উনি আমার সঙ্গে আছেন, আমাকে বুঝে নিতে হবে, তুমি যাও, এটা ভালো জায়গা। টুইন ফ্লেম জার্নিতে অনুভব করাবে কোনটা খারাপ, কোনটা ভালো, কার সাথে মিশবো, কোন জায়গায়। এটা যে কত বড় পাওয়া আমাদের প্রেজেন্ট জীবনে, তো আমরা ভালো মন্দ কিছুই জানতে পারি না। তাই টুইন ফ্লেম জার্নিতে যারাই আসো, মানে তারা তার ভালোবাসার দিকে ছুটবে না, ঠাকুরের দিকে ঝোঁকো। যত ঠাকুরের দিকে ঝুঁকবে, তত ওর সোলটা জানান পাবে যে আমার, ওর সোলটাও, তাতে আত্মাটা পরিষ্কার হবে যে আমি ওরকে। তো একটা সময় আমি ওনাকে সত্যি খুব টান অনুভব করেছিলাম, কিন্তু জানো টান অনুভব কেন করেছিলাম, এই দিকে অটো ধরতে যাচ্ছি, দেখছি ওনার নামে অটোতে যাচ্ছি, বাস ধরতে যাচ্ছি ওনার নামে বাস, যেখানে যাচ্ছি বললাম না আজকে এসছি, আজকেও আমাকে দেখা দিয়ে, ভাবতে পারিনি। এই নামটা দেখার মানে আমি আছি তোমার সাথে জুড়ে। মায়াপুরে বললাম যদি আমি সত্যি টুইনের জার্নিতে আছি, তো জানি শিব আর দুর্গার যে রাধা কৃষ্ণর যে পাঠ আর কি, সে রাধা কৃষ্ণর পাঠেও কিন্তু আসবে, কারণ শিব দুর্গাকে ভালোবাসতে বা তুমি পুজো করতে করতে তুমি রাধা কৃষ্ণকে যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি জানবে তুমি আর একটা ধাপ এগিয়ে গেছো টুইন জার্নিতে, এগুলো আছে। তো আমি বলছি আমি যদি সত্যি টুইন ফ্লেম জার্নিতে আছি, তাহলে তুমি আমাকে মায়াপুরে নিয়ে চলো, দেখি তো। আমি না মুখে বলেছি, এমনি মাথায়, কারণ আমাকে দেখো যেটা আমার সাথে হচ্ছে বা সবার সাথে যেটা হচ্ছে, সেইটাকে যদি আমি শিকড়টাকে না বার করতে পারি, তাহলে আমি কিসের টুইন ফ্লেম? আমি বসে থাকবো ওর ভালোবাসার জন্য, কখন আসবে আমার টুইন, আমি অপেক্ষা করব, নাথিং। আমাকে শিকড় বার করতে হবে। আমি সেই শিকড় বার করতে গিয়ে কিন্তু আমি 1.5 বছর পর নিজে অনুভব করেছি, আমি কিন্তু মা আমাকে টেনেছে, যিনি মা পস্কাট করেছিল। তো এটা তো তোমার শিকড়টা বার করতে গিয়ে যে কত আনন্দ। আমি দেখি তো তোমার যদি, আমি যদি অতই টুইন ফ্লেম হয়, দেখি তো আমি মায়াপুর যাবো কিনা। উমা যাওয়ার কোনো ফ্যাক্টর না। হঠাৎ আমার বরের স্মাইল একটা অ্যাটাক হয়েছিল, তো কলকাতায় আনতে হলো। তো মানে ডাক্তার বললো না ঠিক আছে, কারণ আমার টুইন ফ্লেম জার্নিতে না থাকে তো কার্মিক অ্যাকাউন্ট, সোলমেট, আমি কার্মিক, সোলমেট আর টুইন অ্যান্ড অ্যাঞ্জেল। কারণ অ্যাঞ্জেলকেও আমি মানুষ রূপে পেয়েছি, অ্যাঞ্জেলকে তো আমরা দেখতে পাই পালক দিয়ে, তারপরে কিন্তু অ্যাঞ্জেলও
আমাকে সাপোর্ট করেছে মানুষ রূপে এসে, আর পুরো অ্যাঞ্জেল দেখতে, পুরো অ্যাঞ্জেল। আপনাকে ছবিগুলো পার্সোনাল দেখাবো, পুরো অ্যাঞ্জেল। কারণ আমি যখন ভেঙে পড়েছি, অ্যাঞ্জেল আমার হাতটা ধরে এমনি টেনেছে। আর অ্যাঞ্জেলের সাথে যেদিন টেনেছে সেদিনই তার পরের দিন দেখতে পেয়েছি, দেখা দিয়েছে, কারণ গাছ কিনতে এসে। আচ্ছা। ওইটা খুব মিষ্টি গল্প একটা। পরে অনুভব করেছি যেটা অ্যাঞ্জেল, কিন্তু আমি অ্যাঞ্জেলকে ধরতে পারিনি, কেন অ্যাঞ্জেল হাওয়া। 5 মাস অ্যাঞ্জেলকে দেখি না, জানি না সেটা। তো আমি বলি মায়াপুর যাব, দেখি তারপরে এত দেখো যে আমার অ্যাটাক হয়েছে, তখন আমার ভাইরা বলছে চ জামাইবাবুকে মায়াপুর ঘুরিয়ে নিয়ে আসি, সব ভুলে যাবে হার্ট অ্যাটাক। মানে একটা হার্ট অ্যাটাক মানুষকে সঙ্গে নিয়ে একদিনের রাতের মাথায় মায়াপুর গেল, একদম লাস্ট ডিসেম্বরে। কারণ আমি বলেছি হ্যাঁ দেখি তো, দেখি আমি, দেখো আমাদের একটা কিন্তু করতেই হবে, যে আমি টুইন ফ্লেম কিনা, আগে তো আমাকে বিচার করতে হবে, তাহলে তো তোমার কাছে আমি এসছি। কারণ আমাকে নিজে বিচার না করলে আমি তোমার কাছে আসার সাহসটাই পাবো না। আমি যে গল্পগুলো বলছি সাহসই পাবো না, মানে মিথ্যে একটাও যে নয়। কারণ আমি মিশনে আমি থেকেছি 20 বছর, প্রকৃতিকে সাথে থেকেছি। তারপরে সে এটা একটাও কোনো সাজানো গল্প নয়, সত্যিকারের টুইন ফিল্ম জার্নি আছে, তারই গল্প। তো আমি মায়াপুরে, আমরা হঠাৎ ভাবি চ চ চ চ, হার্টের অসুখ এক্ষুনি ভালো হয়ে যাবে। যে ডাক্তারকে বললাম ডাক্তারবাবু জার্নি করা যাবে? বলছে হ্যাঁ, উনি তো এমনি ফিট আছেন, উনি ওনার এতে একটু শরীরটা খারাপ হয়েছিল, অ্যাপেলোতে দেখায়। চললাম মায়াপুরে, ঢুকছি। যে মায়াপুরে ঢুকছি আমি গাড়িটা নিয়ে, ঠিক ঠিক গেটটাই ঢুকছি, ওই দিক থেকে একটা অটো আসছে, মানে দিকটা, কারণ এখন অটোরাও তো ঢোকে গেটের ভেতরে। অটো এত বড় করে নীলকণ্ঠ নাম, মানে ওনার নামটা আমি তো প্রকাশ্যে নিতে পারি না, নীলকণ্ঠ। আমি বলছি এই তুই এখানেও চলে এসছিস পেছনে, মানে এখানেও ছাড়িসনি। মানে উনি অনুভব দিলে আমি আছি কিন্তু। তারপরে যখন আমি 3 দিন পর আবার বেরোচ্ছি, বেরিয়ে অটো তো আর নেই, গাড়িটা যখন বার করছি, বার হয়ে গেছে, ঠিক বাঁ দিকে নীলকণ্ঠ শাড়ি সেন্টার। আমি বলছি তুমি আবার এখানেও বেরোবার, শোনো, মানে রাধা কৃষ্ণের মন্দিরে যে ওনার নামটা পেয়েছি কেন, কারণ ওই যে আমার আগের জন্মে যে যোধার যে একটা রাধা কৃষ্ণের পাঠ ছিল, আমাকে কিন্তু জানিয়ে দিল যিনি মন্দিরটা তৈরি করে দিয়েছিলেন না জন্য একবার, সেটা আমার কিন্তু জানান দিল। তখনও কিন্তু আমি মায়ের কাছে যাইনি মায়াপুরেও, তখন আমি মায়ের কাছে 1 মাস আগে গেছিলাম। তো ওইটা কিন্তু আমাকে জানান দিল যে আমিও আছি রাধা কৃষ্ণের মন্দিরের সাথে। তো বেরিয়ে এসছি, বেরিয়ে এসে নিয়ে যখন আমি ঘরে ঢুকে গেছি, আমার হাজবেন্ড আমার তখন বলছিল যে এ হলে খুব ভালো হতো, দেখো ইন্স্যুরেন্সটা আমাদের যেখানে যে কোম্পানি করেছিল টাকা পয়সা পাইনি। তখন ওই নীলকণ্ঠ নামটা বলছি না, তখন বলছি কি ওই নীলকণ্ঠ এটা করলেই ভালো হতো, তাহলে হয় টাকা পয়সা পাওয়া যেত কিছু, এত টাকা খরচা হলো। আমার হাজবেন্ডই বলছে আর কি, বলছে। তো এই হচ্ছে কথা, মানে দেখতে পেয়েছি যাবার সময়, আসার সময় আবার ঘরেও আলোচনা হচ্ছে। আমি চুপচাপ অনুভব করে যাচ্ছি, যা বলছিস বল তোরা, আমি অনুভব করে যাচ্ছি। এই হচ্ছে নাম দেখা হবে। তারপরে আমার হলো এটার আস্তে আস্তে একটা কাজ বাড়লো, মানে টুইন ফিল্ম জার্নিতে আসার পরে বলে নাকি পশু পাখিকে ভালোবাসলে খুব ভালো হয়। তো অটোমেটিক আমি তো ফরেস্টের অনেক গান ফান গাই, আর আমার হাজবেন্ডও একটু ফরেস্টের এই টুকটাক একটু কাজের সাথে ব্যস্ত। তো হঠাৎ ফরেস্ট থেকে একটা আমার ফর্ম এলো যে ফরেস্টের যে চিড়িয়াখানার আছে, পশু পাখিদের দত্তক নেবার জন্য কারা প্রস্তুত, পশু পাখিদের, ফরেস্ট থেকে একটা ফর্ম এলো। তখন আমার হাজবেন্ড জানো তো পশু পাখিদের দত্তক নেবার জন্য মানে মন্ত্রী বলছে সব। আমার না সাথে সাথে আমি জানি না কেন আমি নীল গাই এমনি দেখছি, এমনি আমি দেখছি।
মানে আমাকে মানে গাইকে ভালোবাসতে, এমনি গাইকে যখন আমি ধ্যান মানে যে মেদিনীপুরে থাকি তো এখানে তো কলকাতায় ফ্ল্যাটে, যখন আমি শিবকে পুজো করি না অটোমেটিক ষাঁড় আর মানে একটা ষাঁড় আর জোড়া যে মানে স্বামী স্ত্রীর জোড়া না চলে আসে। আমি আমার খেতে দিই, জানি না কেন আসে। আমার মেয়েরা দেখেছে চোখে অনেকবার, চোখে অনেক অদ্ভুত অদ্ভুত হয়েছে। এটা তো একদিনের গল্প নয়, আজ 1.5 বছরের গল্প। তো একটা নীল গাই আমি দত্তক নিয়েছি। আমার মনে হলো নীল গায়ের দত্তকটা নিলাম, কেন নিলাম নীল গায়ের দত্তক, মানে ওইটা হচ্ছে একটা বছরের জন্য। যদি আমি সব গাই সবগুলোকেই নিতে পারতাম খুব ভালো হয়, যেটা ঈশ্বর যেন আমাকে সেই জায়গায় পৌঁছায়। কিন্তু আমার না, তোমরা নীল গায়ে নাও, আমার নীল গায়ে নাও, আমার মুখ থেকে বেরিয়ে গেল। তখন আমার এইটাতে আমার হাজবেন্ড হেল্প করেছে, মিথ্যে বলবো না। তখন আমি ফরেস্টে গিয়ে নীল গায়ে একটা দত্তক নিয়েছি। আমার খুব খুশি, মানে এই জার্নিতে না যে পরপর পরপর ভালোর দিকে যাচ্ছি, যে আমি যে পশু পাখিকে ভালোবেসেছি কেন এই জন্মে, আর আগের জন্মে হয়তো আমি নীল গায়েকে ভালোবাসতাম খুব, কেন আমি কোথায় কিছু না নীল গায়ে একটা দত্তক নিয়ে বসে কেন আমি দিলাম, এরও তো একটা উপমা আছে। নীল গায়ে একটা দত্তক নিয়েছি। আর সব থেকে হচ্ছে আমি যে প্রকৃতির সাথে থাকি তো, আগের গাছগুলো আমার অন্যরকম ছিল, প্রেজেন্ট মানে এই জন্মে। কিন্তু আমি টুইন ফ্লেম জার্নিতে আসার পর যখন আগের যে আমার এখনের যে গাছগুলো, আমার গাছের মধ্যে আমি সত্যি কথা বলতে আমি যা গাছ লাগিয়েছি সব এক একটা ঈশ্বরের সাইন আছে। আমি সত্যি শিব শক্তির একটা সাইন পাই। একটা আমার জবা ফুলের গাছ, একজনকে মানে আমি প্রেজেন্টও করেছিলাম, আমি বুঝতে পারি এর আগে কলকাতায় আরেক জায়গায় যখন ছিলাম, পরে বুঝতে পারছি আমার একটা জবা ফুলের গাছ আছে যেটা শিব শক্তি আছে, শিবের আর জোড়াটা আছে, যেটা ফোটে না, সব ফুল ফোটে, ওই দুটো ফুল আর ফোটে না, ওই দুটো অটোমেটিক হয়, ফোটে না, কিন্তু কিছুদিন পর আবার ঝরে পড়ে যায়। কিন্তু আশেপাশে আরো জবাগুলো ওকে ঘিরে রাখে, মানে সখী সখারা। ওইটা রাধা কৃষ্ণ না শিব দুর্গা আমি জানি না, কিন্তু আমি মনে করি ঈশ্বরে ওই কড়ি দুটো ফুটে, মানে ফোটে না, হয়, ফুটবে না। আর এটা আমি মুখটাও শিবের যে মাথা, এটা আমি প্রকাশ বলেই দিলাম আজকে, এটা পেয়েছি, আছে আমার কাছে। আর ওই জবা ফুল মানে জোড়াটা ফোটে না, কিছুদিন পরে আবার শুকিয়ে যায়, পড়ে যায়। যে যখন পড়ে যায় ওটা আমি তো তুলি না, ওইটাকে আমি একটা কৌটোতে জমা করে রাখি। কারণ আমি মনে করি টুইন ফ্লেম যারা জার্নিতে আছো, যদি আমি কিছু ভালো ভাইব্রেশন দিতে পারি বা কিছু তাদের কাউন্ট মানে বলতে পারি যে কি এটা এইভাবে এগাও বা আমি কিভাবে এগিয়েছি, সেটা যদি পরবর্তী মানে আমার একটা ভালো জায়গায় নিয়ে যায়, সেটা আমার হয়তো কাজে লাগবে, আমি রেখে দিই। আর জবা ফুলটা না এমনই ফুল, 3 দিনও হয়ে যায়, মূর্ছা যায় না। অন্য জবা ফুল মূর্ছা যায়, একদিন জবা ফুলকে এক রাতের ফুল বলে না, আর এই জবা ফুলটা না মূর্ছায় না, যতক্ষণ না আমি না নিজে মানে ওকে মূর্ছায় না, মানে নরম হয়ে যায় না, রয়ে যায়। সেইটা আমার দিব্য। আমি কলা গাছ ছোট লাগাই, জল দিই, কলা গাছে আমার পুরো ওই সেই লাল ছোপ 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 হয়ে যায়, যেটাকে আমরা বলছি রেড কলা বলে, পরে জানলাম বিদেশে হয়, কিন্তু ওইটা অটোমেটিক, এটা আমি কি মানছি আর কি। তারপরে একটা তুলসী গাছ আমার যেটা লাগিয়েছি, এইটুকু গাছটা, কিন্তু তুলসী গাছটা সে লাউ ডাগার মতন জড়িয়ে 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 অনেকটা উপরে উঠে গেছে, কিন্তু এইটুকুনি ওই মঞ্চটা তুলসী, ওটা জড়িয়ে জড়িয়ে উপরে, কারণ প্রকৃতির সাথে থাকা তো টুইন ফ্লেম মানে উঠে গেছে। এবার তুলসী গাছটা দেখুন, দেখছি কি আমি তুলসী পাতা ছিটতে গিয়ে আমি কেন ছিটতে পারছি না, আমি ঠাকুর মশাই পুজো করতে এসছে, মানে নতুন যেহেতু ভাড়া ঘরে গেছি, একটু পুজো করালাম, আমি ঠাকুরমশাই তুলসী পাতা তুলতে যাচ্ছি, তুলতে পারছি না, কেন তুলতে পারছি না, আমাকে তো কেমন লাগছে শরীরটা। ওমা, দেখছি কি শিব পার্বতী একসাথে 6টা তুলসী পাতা হয়ে আছে। শিব পার্বতী মানে তুলসী পাতার মধ্যেও কিন্তু খোঁজা যায় ঈশ্বরকে। শিব পার্বতী, গণেশ, লক্ষ্মী, কার্তিক আর লক্ষ্মী সরস্বতী,
4টে হয়ে আছে, আমি তো তুলতে পারছি না, আমাকে ভাইব্রেশন দিচ্ছে তুলিস না বলে। আবার ওর সাথে একটা গায়ে লেগে তুলসী গাছ, মানে ওর সাথে একটা ডান্ডি বেরিয়েছে, যেটা একটা করে তুলসী, যেটা পুজো দেওয়ার জন্য বলছে আমাকে, এই তুলসীটা দিয়ে পুজো দে, এইটা ধরিস না। কানেকশন দিচ্ছে একটা বাবা। হ্যাঁ, এই জার্নিটা তুমি কানেকশন অনেক পাবে, মানে যত তুমি দেখবে মাইনিউটলি তত অনেক তুমি দেখতে পাবে যে ছোট 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 ইনসিডেন্ট হতে থাকে। ডিভাইন স্পিরিচুয়ালিটিতে কানেক্ট করে গেলে পর আমরা অনেক কিছু দেখতে পাই যেগুলো অজানা তথ্য, সেগুলো আমাদের সামনে কিন্তু চলে আসে। একদম অ্যাঞ্জেল নাম্বার, এঞ্জেল নাম্বার আছে, তুমি নামের কথা বলে সেই নামগুলো, ভাইব্রেশনস, ঠিক আছে, তুমি অজানা অদৃশ্য জিনিসপত্র তুমি দেখতে পাবে, চোখের সামনে ঘুরছে, অদ্ভুত জিনিসপত্র ঘটে। তোমার ঘটনাটা শুনলাম, তোমার ঘটনাটা খুব ভালো লাগলো আমার। তুমি এখনো একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, আর মানে এটা এমনই একটা জিনিস যেটা তুমি যত দিন যাবে তত তুমি আরো আরো গ্রো করবে স্পিরিচুয়ালি, আরো গ্রো করবে, কানেক্ট করবে। যদি আমি সেইটাকে মানে টুইনকে যদি আমি ঈশ্বরের রূপে দেখি তাহলে গ্রো করব, আর ঈশ্বরের রূপে না দেখে যদি প্রেমিক রূপে দেখি তাহলে মনে হয় গ্রো করাটা না। এটা তোমার ধারণা হচ্ছে, কারণ আমি এই অকাল্ট ফিল্ডে অনেক বছর ধরে রয়েছি, আমি হয়তো অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করি স্পিরিচুয়ালিটি নিয়ে। টুইন ফ্লেম যখনই কথাটা বলা হয়, একটা আত্মা দুটো পার্ট, ঠিক আছে, একজন ম্যাসকুলিন সোল, একটা ফেমিনাইন সোল হিসেবে জন্ম হয়, তাদের একটা ফেজ চলে, বলা হয় রান এন্ড চেস ফেজ, ঠিক আছে, মানে আমি পালাবো ও আমাকে ধরতে যাবে, আবার ভাইস ভার্সা হয়। তোমার যে ফেজটা এখন চলছে সেটা হচ্ছে রান এন্ড চেস ফেজ চলছে, কিন্তু এটাও ঠিক যে টুইন ফ্লেম কিন্তু কিছু শিক্ষা দেয়, শেখায়, নিজেদেরকে শেখায়, নিজেদেরকে গ্রো করতে সাহায্য করে, কোথাও না কোথাও এরা দুজন কিন্তু আবার একও হয়ে যায়। কারণ তার নিয়ম, টুইন ফ্লেম সোলের মানেটাই যে আগে যখন সোল হিসাবে একটা সোল ডিসাইড করলো যে আমরা দুটো পার্টে ভাগ করে শিখবো, শেখাবো, তারপরে নিজেরা এক হবো। তোমার এক হওয়ার টাইম হয়তো এখনো আসেনি, তোমার এখন চলছে রান এন্ড চেস ফেজ, স্পিরিচুয়ালি গ্রো করা, এটা তোমাকে একটা শেখার পথ তোমাকে দিয়েছে, একদম ঈশ্বরকে পাওয়ার পথ। স্বাভাবিক, টুইন ফ্লেমে ঈশ্বরত্ব একটা দান থাকে, সবাই টুইন ফ্লেম হতে পারে না, সব কাপলসরা টুইন ফ্লেম না, ডেস্টিনিড থাকতে পারে, কিন্তু টুইন ফ্লেম মানেটাই যে একে অপরকে ভালোবাসবে, শেখাবে, গ্রো করবে, দূরে থেকেও শেখানো যায়, সেই জিনিসটাও তোমার জীবনে হচ্ছে, সেই জিনিসটাও তোমার জীবনে হবে। তার সঙ্গে তোমার পাস্ট লাইফ জড়িত থাকে, কারণ হয়তো এই টুইন সোলই বহু বছর ধরে ট্রাভেল করে, এমন তো না যেটা আগের জন্মে আমার সোলটা ভাগ হয়েছে, এক হয়েছে, মিলন হয়েছে, ধ্বংস হয়েছে, আবার জিনিসটা এখানে করে এরকম চলতে থাকবে। এর মানে এটাও না যে তুমি এই জন্মেই হয়তো তোমরা এক হতে পারো, তোমাদের জার্নিটা হয়তো এই জন্মে কিছু শিক্ষা, কিছু শেখা, কিছু জিনিস দেখা, দেখে হয়তো পরের জীবনে গিয়ে আর একটু ভালো কিছু ভাবে হবে দিয়ে হয়তো চলতে থাকে। যেরকম তুমি একজন বললে, তুমি একটা ভালো প্রশ্ন করলে যে রাধা কৃষ্ণ কিন্তু টুইন ফ্লেম হতে পারে, সোলমেটও হতে পারে, কিন্তু দেখবে যে ওরা একে অপরকে ছেড়ে আবার কোথাও চলে যাচ্ছে, আবার নতুন কোনো জন্মগ্রহণ করছে, আবার তাদের একটা কাহিনী চলছে, একটা শিক্ষা চলছে, একটা শেখানোর জায়গা চলছে করে, এটা কিন্তু চলতে থাকে কোথাও না কোথাও, এটা আমার মনে হয়, এটা আমার অনুভূতি। একদম ঠিক কথাই বলেছো। আমি তো বললাম না যে আমরা যদি বলি না আমাকে আমি ভালোবাসাটা পাবো বা একটা প্রেমিক রূপে দেখবো, প্রেমিক রূপের থেকেও যদি আমি একটুখানি ওনাকে ঈশ্বরের রূপে গিয়ে ঠাকুরের ধ্যান, মানে আমি যত নিজেকে পরিষ্কার করবো তত আমি কিন্তু ওনাকে কাছে পাবো। এটা যদি তোমাকে যদি শেখানো হয় তাহলে হয়তো সেটাই হচ্ছে তোমার। সব টুইন ফ্লেমের এক গল্প হয় না, টুইন ফ্লেম তো আলাদা। আমি তোমাকে বললাম না টুইন ফ্লেমের ভাগটা কি, একটা ভক্তদের টুইন ফ্লেম, একটা গুরু মা গুরু বাবাদের টুইন ফ্লেম, আর একটা হচ্ছে ঈশ্বরের টুইন ফ্লেম, হলো। এবার এইটা তো আমাকে ধাপটা ওঠাতে হবে। এখন আমি নিজে কোন ধাপে আছি সেটাও জানি না, আমি ভক্তদের আছি না গুরু মাদের আছি না দেবদেবী আছি, কিন্তু আমাকে টুইন ফ্লেমের অ্যাটাক হওয়ার পরে আমি ওকে কাছে পাওয়ার থেকে আমি ঈশ্বরকে পেয়েছি। না সেটা ঠিক, তুমি অনুভবটা পেয়েছো, ঈশ্বরের অনুভবটা পেয়েছো। ঈশ্বরকে আমি এখন না, আমি সত্যি কথা বলতে আমাকে যদি আজকে খেতেও না দেয়া হয় আমার মনে হবে পেট ভরা আছে। মানে
এই জার্নিতে আসলে না, তুমি যত ঢুকবে, তুমি আমরা যে ভালো সব খাওয়া দাওয়া করি, লোভ, ক্রোধ, হিংসা, ত্যাগ, সব কিছু কিন্তু তুমি মুছে ফেলবে। সেটা স্বাভাবিক। এটা একদম। এটা এটা এনার্জি, এটা এনার্জির একটা পাথ। পাথ। তুমি যখন তুমি একটা হ্যাঁ। ডিভাইন কানেকশনে চলে যাচ্ছ, স্পিরিচুয়ালিটিতে যখন চলে যাচ্ছ, এগুলো আসে। দেখো, ক্লাসিক এক্সাম্পল দিচ্ছি, আমরা যখন পুজো করি তখন উপোস করি। আমরা রোজ উপোস করতে পারি না। পুজো করার সময় দেখো, আমি উপোস করছি, আমি উপোস করার পরে খাবারও খাচ্ছি, খাবারের টান থাকছে না, কিন্তু একটা হয় না, অনেকক্ষণ না খেলে পর তোমার খেতে ইচ্ছা করলে পরে তুমি খেলে পরে তোমার গা গোলা, কিন্তু তুমি উপোস করে তারপরে তুমি আরামসে খেতে পারছো। নীল পুজোর সময় অনেকে উপোস করে, চৈত্র মাসের সময় অনেকে উপোস করে, এক মাস হয়তো মানে জল গ্রহণ করছে বা ফলের উপরে করে থাকছে। এগুলো স্পিরিচুয়ালিটির একটা পার্ট, যে তোমাকে একটা শক্তি প্রদান করছে। স্পিরিচুয়ালিটিতে একটা তো শক্তি, তুমি বলেছিলে শিব শক্তির একটা ব্যাপার আছে, এখানে একটা শক্তির প্রবেশ আছে যে তোমাকে সাপোর্ট করছে, যেটা আমি অনুভব করি এখন। মানে মনে হচ্ছে আমি এখন শুধু ঈশ্বরকে থাকি, ঈশ্বরকে নিয়ে থাকি। হয়েছিলাম ওনার প্রতি আমার একটা অ্যাট্রাকশন যাচ্ছিল, কিন্তু আমার অ্যাট্রাকশনটা যখনই যাচ্ছি তখন দেখছি আমার সামনে মনে হচ্ছে ঠাকুর দাঁড়িয়ে। মানে আমি যে একটা মনের মধ্যে নিয়ে আসবো, ওনাকে ভালোবাসবো বা ওনাকে একটা পত্র দেব বা একটা ভালো করব, গিফট করব, বা যেটা আমরা যেটা লাভার্স বলি, যে প্রেমিক প্রেমিকার ওই ব্যাপারটা আমাকে আসতেই দিচ্ছে না, শুধু ঈশ্বরের দিকে চলে যাচ্ছে। এটাই তোমাকে বলছি যে এইটা একটা জার্নি, ঠিক আছে? এই জার্নিটা কখন কি টার্ন নেবে তুমি জানো না, হয়তো এই মুহূর্তে তোমাকে রিভিল করতে দিচ্ছে না, তোমাকে এখন অনুভূতি করাচ্ছে। পুরো অনুভূতি ইয়েটা নাও, পুরো এনার্জিটা তুমি নাও, অনুভূতিটা করো, ঠিক সময় তুমি চান্স পাবে, ঠিক সময় তোমার যেটা হওয়ার সেটা ঠিক সময়ই হবে। কারণ এটা শিক্ষার একটা ব্যাপার আছে, শেখার একটা ব্যাপার আছে। হয়তো তোমাকে স্পিরিচুয়ালি আরো অনেকটা গ্রো করতে হবে, তোমাকে একটা জায়গায় চেতনায় যেতে হবে, যে চেতনাতে যে আমরা বলি সেভেন চাকরা অ্যাক্টিভেট করা খুব ডিফিকাল্ট। কারণ সাতখানা চক্র, খুব বেশি হলে আমাদের দুটো চক্র অ্যাক্টিভেট হয়, কি তিনটা ম্যাক্সিমাম হয়। মানে 7 নম্বর চক্র অ্যাক্টিভেট হয়ে গেলে সে ভগবানের দরজায় চলে যায়, ঠিক আছে? তো হয়তো আস্তে আস্তে তোমার চেতনাটা বাড়াচ্ছে, আস্তে আস্তে তোমাকে স্পিরিচুয়ালি গ্রো করছে। এখানে তো স্পিরিচুয়ালি সবাই আমরা কানেক্টেড থাকি, তো এটা হতে পারবে। আমাদের পডকাস্টের অলমোস্ট সময় পুরো শেষের দিকে চলে এসছে। আমরা এখানেই আমরা শেষ করবো। তোমার জার্নিটা খুব ভালো লাগলো শুনে, একটা তোমার নিজের লাইফের একটা পাস্ট আমরা জানতে পারলাম। যোধা ভাই, তারপরে তুমি একজন সেবিকাও ছিলে। এরকম পডকাস্টে রিয়েল অনুভূতিটা, এক্সপিরিয়েন্স আমরা পাইনি। বিভিন্ন কনসালটেন্টরা তাদের ক্লায়েন্টের ব্যাপারে এসে আমাদেরকে বলেছে। তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, কারণ এইটা চলতে থাকলে আরো অনেক চলবে, কারণ এটা একটা জার্নি, এটা একটা জার্নি। আমাদের কি হয় যে আমরা বলি না ধ্যান করি, সে বলে না যে ধ্যান তোমরা 11 বার করো, 108 বার, কিন্তু আমার দিক থেকে যেটা মনে হয়েছে যে ধ্যানে বা কোনো কিছু আমরা যখন যেটা আমাদের বেঁধে দেওয়া হয়, এই গল্প যদি আমি শুরু করে দিই, কোথায় শেষ করবো আমি নিজেও হয়তো জানি না। আমাদের ভাইব্রেশন একটা সুন্দর, আপনার সাথে কথা বলেও ভীষণ ভালো লাগলো যে আমি এই প্রথম কলকাতার বুকে, একদম পুরুলিয়ার মেয়ে, জাস্ট মেদিনীপুরের বউ, আমি কলকাতা চিনতাম না, জানতাম না, সব ঈশ্বরের কানেক্টিং। আবার মাও আমাকে নিয়ে এসছে, মা বগলাকে এখন আমি মানি, ওনার যেহেতু এখন পুজো করি। কারণ 8 নম্বর দেবী আমাদের, 8 দেবী হচ্ছে মা। আমি আসার সময় ঠিক আমরা গলিতে ঢুকার সময় 8 নম্বর গেঞ্জি পরে মা আমার সঙ্গে আসে দেখালো। এমনকি এটাও অষ্টআশি আমার দিদি ভাই মুখ দিয়ে শুনলাম। আর এটাও তো মা যে সঙ্গে আছে, আমার টুইন ফ্লেম সঙ্গে আছে, আমার গুরুজনরা সঙ্গে আছে, সেটা অনুভব করেই কিন্তু আজকে আমি এখানে এলাম। আর একটা হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে পরপর টুইন ফ্লেমেদের সাথে কিন্তু কানেক্টিং হতে থাকে। মানে পরপর আমার দিদিভাইও টুইন ফ্লেমের একজন পার্ট আছে, বন্ধুরাও কিছু জন আছে, এখন বুঝতে পারি কানেক্টিংটা। তো টুইন ফ্লেম জার্নিতে কোনো ভয় নাই, শুধু ঈশ্বরকে ডেকে দাও যেন আমি ভালো হতে, নিজে যেন ভালো হয়, সেলফ প্লাগ করতে পারি, নিজেকে তৈরি করতে পারি জানে। কারণ টুইন ফ্লেম জার্নি হচ্ছে নিজেকে ভালো রেখে, এতদিন তো এত সবার জন্য করেছি, কিন্তু নিজে যে ঠাকুরকে ডেকে ধ্যান করা, নিজে একটু মানে একটু ভালো খাওয়া দাওয়া, একটু ওই বেশি আমরা যেগুলো বলি ছোলা, একটু মানে ইকো ফ্রেন্ডলি যে খাওয়াটা একটা সময় খেলাম, সবকিছুই খাবো আমরা, কিন্তু নিজের শরীর বুঝে নিজেকে চেনাই হচ্ছে টুইন ফ্লেম। নিজেকে চেনা, নিজেকে ভালোবাসা, নিজেকে সবাই, তার সাথে ঈশ্বর। মানুষকে কি ভালোবাসবে না? মানুষকেও ভালোবাসবে, কিন্তু এখন নিজেকে ভালোবেসে, ভগবানকে দেখে, নিজেকে ভালোবেসে
মানুষকে ভালোবাসা। খুব ভালো লাগলো। আবার ডেফিনেটলি তোমার সঙ্গে আরেকটা পডকাস্ট করব, ইচ্ছা আছে। তুমি জানি এটা আরো কভার হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ, স্পিরিচুয়ালি গ্রো করো, তখন আরো আমরা স্পিরিচুয়ালি একটা একদম পডকাস্ট একদম অ্যাঞ্জেল নিয়ে বলবে একদম। ডেফিনেটলি একদম মানে লাইভ অ্যাঞ্জেল। লাইভ এনজয়। আপনাদের কেমন লাগলো পডকাস্টটা সেটা আমাদেরকে নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের শেষ করার আগে বলে দিই, আমরা অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউম আমাদের একটা নতুন আউটলেট হয়েছে দুর্গানগর এয়ারপোর্টের কাছে, যেখানে আমরা রেকি মেডিটেশন অ্যান্ড অ্যাস্ট্রোলজি নিয়ে বসছি। আমাদের নিজস্ব চেম্বার আছে, যেখানে বিভিন্ন থেরাপিস্ট আমাদের সঙ্গে থাকছে, জড়িত আছে। রেকি, এঞ্জেল, লামাফেরা যারা শিখতে চাইছেন তারা আমাদের সেন্টারে এসে শিখতে পারবেন, যারা দেখাতে চাইছেন তারা এসে দেখাতে পারবেন। তার সঙ্গে আমাদের কাছে কিছু অকাল্ট সার্ভিসেস, যেরকম ট্যারট কার্ড রিডিং, আমাদের সঙ্গে থেরাপিস্ট রয়েছে যিনি অকাল্টের উপরে বিশেষজ্ঞ, যিনি আপনাকে ট্যারট কার্ড রিড করে দেখাবে। তো যারা ট্যারট কার্ড রিড করাতে চাও তারা ডেফিনেটলি আমাদের নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও। তার সাথে বলে দিই, আমাদের অ্যাস্ট্রোলজি অ্যান্ড পামিস্ট অ্যাস্ট্রোলজার আমাদের সেন্টারে বসছে। তো যাদের অ্যাস্ট্রোলজিক্যাল ইস্যুস থাকছে, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে তোমরা চর্চা করতে চাও বা দেখাতে চাও, তো আমাদের নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে নিও। আবার বলে দিই, আমরা অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউম থাকছি 9 থেকে 12 নবীনদার বাড়ি, লেক মলের পিছনে, যেখানে আমরা আসছি আপনাদের জন্য আমাদের হাই রেঞ্জ পারফিউম কালেকশন আর ক্রিস্টালস কালেকশন নিয়ে। তো যারা আমাদের স্টোরে আসতে পারছো না, তারা ডেফিনেটলি আমাদের রাসবিহারির ইভেন্টে আসো, আমাদের সঙ্গে দেখা করো, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। স্টল নাম্বারটা আমরা আগেই বলে দেবো, আমাদের ফেসবুক পেজে যারা আছো কানেক্টেড, সেখানে আমরা বলে দেবো কত নম্বর স্টলে আমরা তো আসছি। আমাদের ওখানে এসো, অনেক অফার থাকবে, চৈত্র মাসে স্পেশাল অফার থাকবে ইন ক্রিস্টালস আর পারফিউম। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন এপিসোডে। তবে শেষ করার আগে বলে দিই, আপনাদের কাছে যদি এরকম ঘটনা থাকে, ভৌতিক ঘটনা, স্পিরিচুয়াল ঘটনা, আর আপনি যদি অকাল্ট ফিল্ড সার্ভিসেস থেকে যদি নিজেদের যে সার্ভিসগুলো আপনারা প্রমোট করতে চান, যদি আমাদের সঙ্গে কোলাব করতে চান বা প্রমোট করতে চান, ডেফিনেটলি নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর আপনার ঘটনা আমাদের নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই ভয়েস করে পাঠাবেন, আমার টিম আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। দেখা হচ্ছে সামনের শুক্রবার আবার একটা নতুন এপিসোড নিয়ে, নতুন পডকাস্ট নিয়ে, যেখানে আমরা আরো নতুন নতুন এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনে। দেখা হচ্ছে সামনের শুক্রবার, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। পডকাস্টের মাঝখানে একটা বিরতি নিলাম বন্ধুরা, আর আপনাদেরকে জানাচ্ছি যে আমরা টিআরসি পডকাস্ট এখন আমাদের নিজস্ব আউটলেট, যেটার নাম হচ্ছে অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমস, আমরা আপনাদের জন্য একটা আউটলেট খুলেছি, যেখানে আপনারা এসে আমাদের কাছ থেকে বিভিন্ন কনসালটেশন নিতে পারেন, যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভিটি এসছে, বা যাদের মানি দরকার পড়ছে মানি অ্যাট্রাক্ট করার জন্য বা লাভ অ্যাট্রাক্ট করার জন্য। তো সবার আগে আমাদের নিজস্ব প্রোডাক্ট দিয়ে শুরু করি। আমরা নিজস্ব স্পিরিচুয়াল মিস্ট বার করেছি, যেটাতে নেগেটিভিটি রিমুভ করা যায়, যেটাতে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা যায়। আর তার সঙ্গে আমরা আপনাদেরকে অবসিডিয়ান সাজেস্ট করব। এই অবসিডিয়ান ব্রেসলেটটা কিন্তু আপনাকে নেগেটিভিটি থেকে অনেকটাই হেল্প করবে রিমুভ করার জন্য। সাথে আমরা কিন্তু এরকম টাইপের দুটো কয়েন বার করেছি, যেটার মধ্যে আপনি প্রোটেকশন পাবেন ফ্রম ব্ল্যাক ম্যাজিক আর নেগেটিভিটি। আর তার সঙ্গে সাকসেসের জন্য কিন্তু অবসিডিয়ান কয়েন দেওয়া থাকছে, এর পিছনে কিন্তু কিছু মন্ত্র দেওয়া থাকছে, যেটা আমি ক্যামেরা রিভিল করছি না। সেটা যদি আপনারা সঙ্গে রাখেন, আপনাদের কিন্তু নেগেটিভিটি আর যত ব্ল্যাক ম্যাজিক হয়েছে সেগুলো থেকে কিন্তু আপনারা অনেকটা মুক্তি পাবেন। এবার আসি ক্রিস্টালস এর ব্যাপারে। অনেকেই আপনারা জানতে চান যে ক্রিস্টালস কি আদৌ কাজ করে, ক্রিস্টালস পড়লে কি বেনিফিট হয়। আপনাদেরকে জানাই, অরিজিনাল রিয়েল অথেন্টিক যদি ক্রিস্টাল পড়েন তাহলে ডেফিনেটলি কাজ করবে। তার কিছু পদ্ধতি, কিছু গাইডস থাকে, যেগুলো আপনাদেরকে ফলো করতে হয়। শুধু ধারণ করে নিলে পর কিন্তু কাজ করবে না। মনে করুন এটা আপনার মোবাইল ফোন, মোবাইল ফোনের যেরকম ব্যাটারি আপনাকে প্রত্যেকদিন রাত্রিবেলা চার্জ করতে হচ্ছে, তেমনি ক্রিস্টালসের মধ্যে কিন্তু এনার্জিস থাকে যেগুলোকে চার্জ করতে লাগে। তো তার জন্য আলাদা চার্জিং প্লেট থাকে, সেই চার্জিং প্লেটের মধ্যে রাখলে আপনার ক্রিস্টালস গুলো প্রপারলি চার্জ হবে, প্রপারলি ফাংশন করবে। সবার আগে বলে দিই, আমার হাতে যে তিনখানা ব্রেসলেট দেখতে পাচ্ছেন, তিনটাকে বলা হয় মানি ম্যাগনেট। এটা হচ্ছে 10 mm এর মানি ম্যাগনেট, যেখানে 4টে ক্রিস্টালস রয়েছে, খুবই ইজিলি মার্কেটে পাওয়া যায়। এটা আমরাও রেখেছি, কিন্তু এই 10 mm ব্রেসলেট কিন্তু মার্কেটে আপনি কোথাও পাবেন না এক্সেপ্ট অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমসে। তারই ছোট ভেরিয়েন্ট আছে 8 mm, সেটাতেও 4খানা ক্রিস্টালস রয়েছে। আমাদের হাতে রয়েছে আরেকটা মানি ম্যাগনেট, ধন যোগ ব্রেসলেট বলে এটাকে। এটার মধ্যে 5টা ক্রিস্টাল রয়েছে। এক্সট্রা কি ক্রিস্টাল রয়েছে? ক্লিয়ার কোয়ার্টজ রয়েছে। ক্লিয়ার কোয়ার্টজেরও অনেক ভালো ভালো ফাংশন আছে। এরপরও চলে যাই আমাদের নিজস্ব, আমাদের ইউএসপি, যেটা আমরা আপনাদেরকে সাজেস্ট করব নেওয়ার জন্য, সেটা হচ্ছে মহালক্ষ্মী ধন বৃদ্ধি ব্রেসলেট। এই ব্রেসলেটের মধ্যে 9টা ক্রিস্টালস ইনফিউজ করা আছে, যার মধ্যে আমরা লাভা, হাওলাইট, অ্যামেথিস্ট, সিট্রিন, অ্যামেথিস্ট, জেড, পাইরাইট, অবসিডিয়ান, টাইগার আই
এত কটা ক্রিস্টালস আমরা ইনফিউজ করে দিচ্ছি, যেটা শুধু মানি না, আপনার নেগেটিভিটিও আপনাকে দূর করবে, টাকাও অ্যাট্রাক্ট করবে, লাভ অ্যাট্রাক্ট করবে, ক্রিয়েটিভিটি বাড়াবে, যাতে আপনি প্রপারলি কোনো অফিস ওয়ার্ক, চাকরি, বিজনেস যেটাই করবেন মন দিয়ে করতে পারবেন, ভালোভাবে করতে পারবেন। আর একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, আমার কাছে অনেক কলস এসেছিল, বাচ্চারা যারা পড়াশোনা করতে চাইছে, মন লাগছে না, পড়াশোনা করছে কিন্তু সে কিছু মনে রাখতে পারছে না, তাদের জন্য কিন্তু আমাদের স্পেশালাইজ স্টুডেন্ট ব্রেসলেট রয়েছে, যেখানে কিন্তু আমরা অ্যামেথিস, ক্লিয়ার কোয়ার্টজ, রোজ কোয়ার্টজ, লাপিস লাজুলি, জেড, সিট্রিন দিয়ে আমাদের কিন্তু একটা ব্রেসলেট তৈরি করা আছে, যেটা অনলি ফর স্টুডেন্ট যারা পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য কিন্তু ব্রেসলেট। এছাড়াও আমাদের এখানে পাইরাইট, প্রচুর রকমের পাইরাইট রয়েছে, পাইরাইট জিওড রয়েছে। আপনার নিজের শনিকে যদি স্ট্রং করতে লাগে আপনি পাইরাইট ধারণ করতে পারেন, পাইরাইটের ব্রেসলেট হয়, পাইরাইটের রিং হয়, পাইরাইটের জিওড পাওয়া যাচ্ছে, আমাদের কাছে পাইরাইটের কয়েন রয়েছে। তো বিভিন্ন রকমের ক্রিস্টালস আমাদের অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমস অ্যাভেলেবেল রয়েছে। নেটের থেকে আর অন্য ব্র্যান্ডের থেকে আমরা অনেক সস্তায় দিচ্ছি অথেন্টিকেটেড ক্রিস্টালস, যের সঙ্গে আপনি গ্যারান্টি কার্ড পাবেন, যেটা আপনি চাইলে পর কিউআর স্ক্যান করে আপনারা দেখতে পারবেন এর অথেন্টিসিটি। যদি তারপরেও আপনাদের বিশ্বাস না হয়, আপনারা যে কোনো ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করাতে পারবেন, 100% আপনি টেস্ট রেজাল্ট এটা পাবেন। তার সাথে যেটা আমরা করছি, আমরা আপনাদেরকে একটা গাইড দেবো, যে গাইড অনুযায়ী আপনারা ইউজ করলে পর ডেফিনেটলি 100% গ্যারেন্টিড আপনারা সাকসেস রেজাল্ট পাবেনই পাবেন। তো দেরি করবেন না, আমাদের স্টোর নাগের বাজারে অবস্থিত, 88 রাষ্ট্রগুরু অ্যাভিনিউ, ক্লাইভ হাউস, নাগের বাজার, কলকাতা 28। নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি চলে আসতে পারেন আমাদের এই স্টোরে। এসে আপনি আপনার পছন্দ মতন স্টোন আমরা গাইডও করে দিতে পারবো। যদি আপনারা গাইডেন্স দরকার পড়ে কোনো স্টোনের ব্যাপারে, আমরাও সেই গাইডেন্স করে দেবো। বা আমাদের এখান থেকে যদি আপনার কোনো রকম ব্রেসলেট, আংটি, এনি ক্রিস্টালস ইউ নিড, আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল থাকছে। বন্ধুরা, আমাদের অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমসের পক্ষ থেকে আমাদের কাছে আরেকটা আমরা ভেঞ্চার স্টার্ট করেছি, যেখানে আমরা কিন্তু আপনার জন্য হাই ভ্যালুড ইম্পোর্টেড আত্তার্স অ্যান্ড পারফিউমস আমরা অ্যাভেলেবেল আছে আমাদের স্টোরে। আপনি দেখতে পাচ্ছেন এই যে পার্টিকুলার আত্তারগুলো রয়েছে, এই আত্তারগুলো কিন্তু ইম্পোর্টেড আত্তার আছে, বাইরে থেকে আমাদের ইম্পোর্ট করা আছে। বটলসগুলো একবার দেখো কত সুন্দর, আর এর মধ্যে কিন্তু পিওর আত্তার রয়েছে, কোনো মিক্স নেই। আমরা কোনো মিক্স আত্তার বিক্রি করি না, আমরা প্রপার পিওর অথেন্টিকেটেড আত্তারই দিই। এর সঙ্গে বলি আমাদের এখানে এনি কাইন্ডস অফ ব্র্যান্ডের পারফিউম আমরা এখানে অ্যাভেলেবেল। স্পেশাল যে পারফিউমস গুলো আপনারা 30,000 40,000 টাকা দিয়ে কিনছেন মার্কেট থেকে, সেম আমরা রিক্রিয়েট করে আপনাদের জন্য দিচ্ছি। গ্যারান্টিড 8 আওয়ার্স ফ্রেগনেন্সের স্মেল থাকবে। যারা যারা আমাদের কাছ থেকে নিয়েছে তারা তারা আমাদেরকে অনেকটাই ভালো রেসপন্স দিয়েছে। আশা করব আপনাদের যদি পছন্দ হয় আমাদের স্টোরে একবার ভিজিট করবেন। নাগের বাজারে আমরা অবস্থিত, 88 রাষ্ট্রগুরু অ্যাভিনিউ, ক্লাইভ হাউস, কলকাতা 28। নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে আমাদের কাছে চলে আসতে পারেন। আমাদের স্টোর টিউসডে থেকে নিয়ে সানডে খোলা, সকালবেলা 12টা থেকে রাত্রিবেলা 9টা অবধি। তো ইউ আর অলওয়েজ ওয়েলকাম, আমাদের স্টোরে আসবেন, আমাদের সঙ্গে দেখা করবেন, আমাদের প্রোডাক্টস গুলো দেখবেন, তারপরে আপনারা যদি পছন্দ হয় আপনারা ডেফিনেটলি নেবেন। আমাদের প্রোডাক্টস কিন্তু এ ক্লাস প্রিমিয়াম প্রোডাক্টসই আমরা আপনাদের দিচ্ছি।